আহ তাহলে আমাদের আমরা আজকে ঐকিক নিয়মের ক্লাসটা যে করব, তো ঐকিক নিয়মের ক্লাসে আজকে আমি একটু বলে রাখি আপনাদের, যদিও আমি অনেক দূর পর্যন্ত করিয়েছি, প্রায় 2টা ক্লাস হয়ে গেছে ঐকিক নিয়মের, তবে ঐকিক নিয়মের যেই পার্টগুলো আমরা করেছি সেটার একটু রিভিউ করব প্রথম 10 মিনিট। প্রথম 10 মিনিট রিভিউ করার পরে আমাদের নতুন মানে যেটা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, এবং সেটা করেই আমাদের ঐকিক নিয়মটা পুরোপুরি শেষ হয়ে যাবে, এবং এখানে কাজ সময়ের কিছু পার্ট চলে আসবে। যদিও কাজ সময় নল চৌবাচ্চা নিয়ে আমাদের আলাদা আরো ক্লাস হবে। তো আসেন আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করে দেই আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে ঐকিক নিয়মের উপরে ক্লাস। ঠিক আছে, ওকে, ক্লিয়ার স্যার। 62 এবং 63 নম্বরের 2টি লাইন বুঝি নাই। ওকে, ঠিক আছে, আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, রিভিউ করে দেই, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যার যেটাতে প্রবলেম আছে একটু রিভিউ করে নেই আমরা সবাই। আচ্ছা, রিভিউ বলতে হচ্ছে আমি এখান থেকে কয়েকটা অঙ্ক সিলেক্ট করব, সেই অঙ্কগুলার আমরা আসলে অ্যান্সার করব। আচ্ছা, প্রথমেই টাইপ 1, সেটা হচ্ছে সাধারণ ঐকিক নিয়ম। সাধারণ ঐকিক নিয়মে আমি এই কথাটা বলেছি, সাধারণ ঐকিক নিয়মে করার সময় আমাদের নিয়মটা হবে এরকম: যদি কোনো কিছু মানে প্রথমে কোনো কিছুর যদি দাম দেওয়া থাকে, সেই দাম থেকে যখন একে বের করব তখন ভাগ করতে হবে, এক থেকে কোনো কিছুতে বের করতে হলে সেখানে গুণ করতে হবে। তো সেই জিনিসটা থেকেই আমরা আসলে সাধারণ ঐকিক নিয়মের অঙ্ক করি। যেমন আমাদের খুবই নর্মাল কিছু কোশ্চেন আছে এবং কিছু কঠিন কোশ্চেনও আছে। যেমন এই কোশ্চেনটা ছিল যে 135 টাকায় যদি 100টি আম পাওয়া গেলে দুটির দাম কত। ক্লাস 4 এর কোশ্চেন, যদিও ক্লাস 4 এর কোশ্চেন, তারপরেও আমরা যেহেতু এখানে দশমিকে অ্যান্সার আসছে করতেই পারি, কোনো সমস্যা নেই, করে ফেলেন। যে বলছে 135 টাকায় 100টি আম পাওয়া গেলে দুটির দাম কত। এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা বিষয় হলো যে আমাকে দুটির দাম জিজ্ঞেস করছে, তার মানে দুইটির দাম জিজ্ঞেস করা মানে কত টাকা দাম সেটা চেয়েছে। যেটা চাইবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। উপরে যে লেখা আছে 135 টাকা 100টি, সেটা না লিখে আমরা লিখবো 100টির দাম হচ্ছে 135 টাকা। ক্লাস 4 এর হিসাব আর কি, আমরা রিভিউ করতেছি তাই কয়েকটা অঙ্ক করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো কি 100টার দাম হচ্ছে 135 টাকা। তো 100টার দাম যদি 135 টাকা হয়, যদি লিখিত হয় তাহলে লিখবেন 100টির দাম 135 টাকা লিখিত হলে, আর এমসিকিউ হইলে এইভাবে করে লিখবো যে 100, এইভাবে তীর চিহ্ন দিয়ে 135। তাহলে একটির দাম কত? তাহলে একটির দাম আমরা পাবো হচ্ছে যে 135 ভাগ হচ্ছে 100, 135 ভাগ 100 হচ্ছে একটির দাম। কেন? আমি বলেছি সাধারণ যে অঙ্কগুলো আছে যেগুলোতে মনে করেন একটি যে আছে 100টার দাম যত, একটার দাম অবশ্যই কম, যেটাতে কমাইলে কমে, সেগুলো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এই ক্ষেত্রে প্রথমে ভাগ হবে, মানে উপরে 135 দিব, নিচে এই 100টা চলে আসবে একের ক্ষেত্রে। এবং এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে, যেমন দুটির দাম জিজ্ঞেস করেছে, দুটির দাম হবে 135, গুণন হবে 2, ভাগ হবে 100। তো এই ধরনের অঙ্ক করার বিষয়টা হচ্ছে শুধু ঐকিক নিয়মই না, এইখানে কিন্তু আপনার ভাগের একটা কনসেপ্টও চলে আসে। আচ্ছা, একটা জিনিস দেখেন, 135কে 2 দিয়ে গুণ করলে হবে 270, 270কে 100 দিয়ে যদি আপনি ভাগ করেন, 270কে 100 দিয়ে যদি ভাগ করেন, 100 দিয়ে ভাগ করা মানে ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক আসা। তার মানে 270-এর ডান পাশ থেকে 2 ঘর আগে দশমিক আসা মানে 2.70 টাকা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি কাটাকাটি করলাম না কেন? আপনাদের মনের মধ্যে জাগতে পারে যে 135 গুণন 2 ভাগ 100, আমি তো ইচ্ছা করলে 2 দিয়ে এটাকে কাটতে পারতাম, 50 দ্বিগুণে 100, তারপর আবার 5 দিয়ে কাটতে পারতাম, 5 দ্বিগুণে 10, 5 সাথে 35, এখানে 5 দিয়ে কাটলে এখানে আসে 10, হ্যাঁ, এইভাবে কাটতে পারতাম। ঠিক আছে, তো আলটিমেটলি ওই একই কথা হইতো, 27কে 10 দিয়ে ভাগ করলে 2.7 আসতো, 2.7 বা 2.70 একই কথা। তবে একটা জিনিস সবসময় বলি, সাধারণত নিচে 100, 1000 এগুলো থাকলে কাটাকাটি না করলেও চলে, শুধু শূন্যগুলা কাটবেন, যে 27কে 10 দিয়ে ভাগ করে দিলাম 2.7। ঠিক আছে, এরকম শূন্যগুলা কাটলেই আমাদের জন্য অ্যান্সারটা তাড়াতাড়ি আসে। তো যাই হোক, একটা অঙ্কের সাথে সাথে অনেকগুলো অঙ্ক হয়ে গেল, আপনার মানে অনেক জিনিস বুঝে গেলাম। এইখানে আমি জিনিসটা বলেছি যেটা, সেই কনসেপ্টটাই আপনাদের আমি অ্যাপ্লাই করতে দিব 24 নাম্বার অঙ্কে। আবার এই কোশ্চেনটার অ্যান্সার এর আগের কনসেপ্ট অনুসারে ধুমায় করে ফেলেন, একেবারে ইজি ভাবে করে ফেলেন। যে কিভাবে করে করবেন,
এম সংখ্যক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, এই টাইপের ম্যাথ আপনার পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। বলেছে এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা, তাহলে পি টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? একেবারেই সেম কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন। এগুলো কিন্তু আপনারা করেছেন, আমরা রিভিউ করতেছি, রিভিউ করতেছি, এগুলো আমি করিয়েছি। এই টাইপের অঙ্কগুলো যেহেতু করিয়েছি, দুই একটা করে আমরা রিভিউ করতেছি, ঠিক আছে? ক্লাসগুলো ফিচার্ড অপশনে দেয়া আছে, এখন দেখেন, একটু আগে ফিচার্ড অপশনে সবগুলো দেয়া আছে, একটু আগে দেওয়া হলো। হ্যাঁ, ওটা দেখেন ফিচার্ড অপশনে পেয়ে যাবেন ক্লাসগুলো। আর যারা নতুন ভর্তি হতে চায়, আপনাদের যারা ফ্রেন্ডরা নতুন ভর্তি হতে চায়, এই নাম্বারে কল করেই ভর্তি হতে পারবে, 0132082082084, অথবা এই নাম্বারে, এই ওয়েবসাইটে লগ ইন করে, মানে এই ওয়েবসাইটে যদি জাস্ট ওয়েবসাইটে বা গুগলে যে যদি mpbian.com লিখে সার্চ দেয়, তাহলে ওয়েবসাইটে ঢুকেও ভর্তি হতে পারবে। 0132082082084। আমি কথাটা বললাম, যারা এখন ভর্তি হবে, মানে সামনেই যে বীজগণিত শুরু হচ্ছে, বীজগণিতটাও করতে পারবে, জ্যামিতি করতে পারবে, আবার এই পাটিগণিত পোর্শনটা আবার যে শুরু হবে সেটাও করতে পারবে না, মানে আপনাদের জন্য দুইবার হবে, আর ওদের জন্য, ওরা যারা পরে ভর্তি হচ্ছে তারা আসলে এই জিনিসটা আবার পাবে, ঠিক আছে? ওকে ওকে, তো দেখেন, আমরা কিন্তু কনসেপ্ট কিন্তু সেম লাগাবো, যে এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা। আমাকে বলছে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, মানে টি কয়টি, এইটা হবে ডান পাশে। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা, এইভাবে লিখবো না, কারণ পি টাকা ডান পাশে রাখবো না, কয়টি পাই সেইটা ডান পাশে রাখবো। তার মানে আমি লিখবো পি টাকায় এমটি পেন্সিল পাওয়া যায়, কারণ কয়টি পাওয়া যায় সেটা আমাদেরকে চাইছে, যেটা চাইবে আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা কি বলবো, যে পি টাকায় পাওয়া যায় হচ্ছে এমটি পেন্সিল। কয়টি পেন্সিল? এমটি পেন্সিল। ক্লিয়ার? এই যে এম সংখ্যক পেন্সিল পাওয়া যায় পি টাকায়, তার মানে পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল। কেন ডান পাশে রাখলাম একে? যেহেতু কয়টি পেন্সিল পাওয়া যায় সেটা আমার কাছে জানতে চাইছে। এখান থেকে আমরা বলবো একটি পেন্সিলের জন্য, মানে সরি, 1 টাকায় কয়টি পেন্সিল পাওয়া যায়, তার মানে উপরে যাবে এম। আমাদের সমানুপাতিক সম্পর্ক, যত বেশি পেন্সিল হবে তত বেশি টাকা হবে, এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। মানে যত পেন্সিলের সংখ্যা বেশি তত টাকা বেশি, এটাকে বলে সমানুপাতিক, মানে বাড়লে বাড়ে, কমলে কমে। মানে এমটা পেন্সিলের দাম যত, একটা পেন্সিলের দাম কম, তার মানে একটা মানে কি কম, মানে একে আসলে যেহেতু কমছে, তার মানে এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখেন যে, তাহলে একটা পেন্সিলের দাম হবে হচ্ছে এম বাই পি টাকা, সরি, 1 টাকায় পাওয়া যাবে এম বাই পিটি পেন্সিল। মানে পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল, তাহলে 1 টাকায় পাওয়া যাবে এম বাই পিটি পেন্সিল, উপরে যাবে এম, এই পিটা যাবে নিচে। এখন আমাকে বলছে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, তাহলে এখানে আমার আসবে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, এরপরে তো গুণ হবে, প্রথমটা যেহেতু ভাগ হয়েছে এবার আমরা গুণ করে দিব। তাহলে হয়ে গেল এম আর এম গুণ করলে হবে এম স্কোয়ার বাই পিটি পেন্সিল, তাহলে এম স্কোয়ার ভাগ পিটি পেন্সিল। ক্লিয়ার? পারবো? সবাই বুঝছি? পারবো সবাই? অস্থির? পারবেন? ওকে। আচ্ছা, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন, তারা বিশেষ করে সবাই ক্লাসটা শেয়ার করে দিয়ে রাখেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখেন, ঠিক আছে? শেয়ার অপশনে ক্লিক করে আপনার টাইম লাইনে আপনারা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে শেয়ার করে দিয়ে রাখেন। আচ্ছা, যারা পেইড ব্যাচের না তারাও শেয়ার করে দিয়ে রাখতে পারেন, যারা পেইড ব্যাচের আছে সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, ক্লাসটা রেখে দেন, যেহেতু আজকের ক্লাসটা পাবলিকলি নিচ্ছি। এই কোশ্চেনটার অ্যান্সার সেম ভাবে করে কোশ্চেনটার অ্যান্সার করেন দেখি। বলছে এক সংখ্যক আমের দাম যদি ওয়াই টাকা হয়, এক সংখ্যক আমের দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে এ টাকায় কয়টি আম পাওয়া যাবে? এক সংখ্যক আমের দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে এ টাকায় কয়টি আম পাওয়া যাবে? কিভাবে করে কোশ্চেনটার অ্যান্সার করব? তাহলে দেখেন আমার কয়টি আম চাইছে, তার মানে টিটা থাকবে ডান পাশে, টাকাটা থাকবে তার মানে বাম পাশে। তার মানে আমরা বলতে পারি যে ওয়াই টাকায় পাওয়া যায় হচ্ছে এক্সটি আম, ওয়াই টাকায় পাওয়া যায় এক্সটি আম। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কয়টি? তাহলে এক্স বাই ওয়াইটি। তাহলে আমাদের বলেছে কি এ টাকায় কয়টি পাওয়া যাবে, তার মানে এ টাকায় পাওয়া যাবে কয়টি, তাহলে এ দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এ এক্স ভাগ ওয়াইটি। তাহলে এক্স ভাগ ওয়াই কিন্তু খ নাম্বারেই আছে, তার মানে অ্যান্সার হবে এ এক্স ভাগ ওয়াই, মানে হচ্ছে খ নাম্বারটা। রাইট? ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে।
শেয়ার ইজ ডান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আসেন। তো এই টাইপের অঙ্ক যেখানে আমাদের নরমালি আমরা এই কাজগুলা করি, সেইভাবে করে এখানে কিন্তু আমাদের এই অঙ্কগুলা কিন্তু চলে আসবে। কিন্তু আমাদের এর চেয়ে বেশি আসে কোন অঙ্ক? এর চেয়ে বেশি আসে যে অঙ্ক, সেটা হচ্ছে কাজ এবং সময় সম্পর্কিত অঙ্ক। কাজ সময় মানে কি? প্রথম কাজ সময়ের অঙ্ক হচ্ছে এরকম, যেমন আমাদের দেওয়া থাকে এরকম যে 25 জন লোক একটি কাজ 14 দিনে করে, 10 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে? আমরা রিভিউ করতেছি, আবার বলছি, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, এই ক্লাসটা আমি করিয়েছি, 2টা ক্লাসে আমি এগুলো শেষ করেছি। তো টাইপগুলো একটু রিভিউ করব 10 থেকে 15 মিনিটের মধ্যে, রিভিউ করে আমাদের নতুন অঙ্ক শুরু করব আজকে। তো দেখেন, আপনাদেরকে আমি এই কথা বলেছি, সেটা হলো এরকম, যদি আমাদের মানে, যেহেতু এই টাইপের কিন্তু প্রত্যেকটা অঙ্কই করছি, আপনার মনে আছে তো নাকি? আমরা 1 থেকে একবারে 66-র মধ্যে মানে প্রায় 60টা অঙ্কই করছি। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় না, যে কথা হচ্ছে আজকে আমরা রিভিউ করতেছি, তাই দুইটা একটা অঙ্ক দেখাই দিচ্ছি, যাতে করে আগের পরের পোর্শনটা আমাদের করতে ইজি হয়। যেহেতু পাবলিক গ্রুপে নিচ্ছি, তাই মানে আগের পার্টগুলো কি ছিল সেটা একটু জানাই দিয়ে তারপরে পরের পার্টে যাচ্ছি। তো দেখেন কাহিনীটা দেখেন, যে 25 জন লোক একটি কাজ 14 দিনে করে, 10 দিনে শেষ করতে হইলে কতজন লোক লাগবে, রাইট? এটা আমরা কিভাবে করে করব? তাহলে এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি লোক বেশি নেন, মনে করেন 10 জন লোক আছে, 10 জন লোক একটা কাজ যত দিনে করবে, 20 জন লোক যদি নেন, তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অ্যান্সার হচ্ছে লোক যত বেশি নিবেন, কাজটা কিন্তু কম দিনেই শেষ হবে। তার মানে একটা বাড়লে অপরটা কমে, এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার বলি, মানে আপনি যদি লোক বেশি নেন তাহলে সময় কম লাগবে, লোক যদি কম নেন সময় বেশি লাগবে, মানে একটা কম নিলে অপরটা বেশি লাগে, এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং ব্যস্তানুপাতিক সম্পর্কের বেলা আমাদের নিয়মটা হচ্ছে এরকম, যে 1-এর বেলা গুণ হবে, 1 থেকে কোনো কিছু দিয়ে গেলে ভাগ হবে। অর্থাৎ বিষয়টা কিরকম, যে 25 জন লোক একটি কাজ 14 দিনে করে, তাহলে 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? তার মানে কতজন লোক, তাহলে জন থাকবে ডান পাশে, তাহলে আমরা লিখবো যে 14 দিনে শেষ করতে, মানে 14 দিনে শেষ করতে আমাদের লোক লাগে হচ্ছে 25 জন। তাহলে এখন একদিনে শেষ করতে কতজন লাগবে? অ্যান্সার হচ্ছে আগের সমানুপাতিক সম্পর্কে, হ্যাঁ এটা গুণ হইতো, কিন্তু কাজ এবং, আমাদের মনে রাখতে হবে, সময় এবং লোক যদি থাকে, সময় লোক এরা পরস্পরের হচ্ছে ব্যস্তানুপাতিক। সময় লোক বা এই যে সময় এবং লোক যদি থাকে, যতজন লোক থাকবে এবং যদি সময় থাকে, এরা পরস্পর ব্যস্তানুপাতিক। লোক বেশি লাগলে সময় কম লাগে, লোক বেশি নিলে সময় কম লাগে, লোক কম নিলে সময় বেশি লাগে। তাই এই ক্ষেত্রে যেহেতু দিন এবং লোকের সংখ্যা আছে, যে 14 দিনে শেষ করতে 25 জন লোক লাগে, তাহলে একদিনে শেষ করতে 25 গুণন 14 লাগবে। কেন? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই প্রথম বেলা গুণ হবে। এবং 10 দিনে শেষ করতে আমাদের যেই কাজটা করতে হবে, যে 25 গুণন 14 ভাগ হয়ে যাবে 10। ঠিক আছে, তাহলে আমাদের 5 দ্বিগুণই হচ্ছে 10, আর 5 5 25, 2 দিয়ে কাটলে এখানে আসতেছে 7। তার মানে আমাদের আসলে 35 জন লোক লাগবে। কতজন লোক লাগবে? 35 জন লোক লাগবে। তো এইটার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা শর্টকাট বলেছিলাম, মনে আছে শর্টকাটটা? সবারই কি শর্টকাটটা মনে আছে? আপনারা একটু কমেন্ট করেন তো, যারা আমার ক্লাসটা করেছেন এর আগের এগুলো তো সবগুলো অঙ্ক করিয়েছিলাম, শর্টকাটটা মনে আছে? শর্টকাটটা বলেছিলাম এরকম, প্রথমে যে এই দুটা মান দেওয়া থাকবে, যে 25 আর 14 দেওয়া আছে, এই 25 আর 14 আপনি গুণ করবেন প্রথম দুইটা সংখ্যা, এবং যত দিনে, এই যে 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, তাহলে লোকের সংখ্যা ইকুয়াল হবে এই 10 দিন দিয়ে ভাগ করে দিব। তাহলে হয়ে গেল 5 দ্বিগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 7, 5 7 35 জন। এইভাবে করে আমরা ধুমাই শর্টকাটে কিন্তু আমরা অঙ্কটা করেছিলাম, মনে আছে না? এটা হচ্ছে লিখিত নিয়ম, এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। কাজ এবং দিন দেওয়া থাকলে এইরকম শর্টকাটে আমরা অঙ্কগুলা করছি, মনে আছে আপনাদের? আসেন আবার আমরা আরেকটা প্র্যাকটিস করি। এখানে কি বলছে, যে পরিমাণ খাবার 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে কতজন লোকের, তাহলে লোকের সংখ্যা বের করতে বলছে। লোকের সংখ্যা বের করতে বললে প্রথমে যে দিন এবং লোক দেওয়া আছে, যে একটা দেওয়া আছে 200 জন আর বলছে 20 সপ্তাহ, এই দুটো আমরা গুণ করে দিব, যে 200 গুণন হচ্ছে 20, এটা গুণ করে দিব। যেহেতু লোকের সংখ্যা বের করতে বলছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করব, শেষ অ্যান্সার। আর যদি আমি ভেঙে ভেঙে করতাম তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম 20 সপ্তাহ চলবে 200 জনের, 1 সপ্তাহ চলবে 20 × 200 জনের, অথবা 8 সপ্তাহ চলবে 8 দিয়ে ভাগ হবে, এভাবে করতাম। তাহলে আমরা প্রথমে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দ্বিগুণই হবে 8,
এটা 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 2 দিয়ে ভাগ করলে এখানে আছে 100। তাহলে 100 গুণন 5 মানে 500 হবে আমাদের অ্যান্সার। মনে আছে এই অঙ্কগুলো আমরা পারছিলাম সবাই পারছিলাম, তাই না? পারতে পারতে আমাদের একটা সিস্টেম চলে আসছিল, সবাই ধুমায় পারতেছিলাম, কিন্তু হঠাৎ করে কিছু কিছু কাহিনী হয়েছে, তাই না? কিছু কিছু কাহিনী হয়েছে যেখানে আমরা কিন্তু একটু ভুলভাল করে ফেলছিলাম। আচ্ছা, সেই রকমের কোশ্চেন কি ছিল? এইরকম কোশ্চেন ধরেন এইখানে আমাদের অপশনগুলা নাই, আমি একটু অপশনগুলা ভ্যানিশ করে দিতে চাই, জানি না কেমনে ভ্যানিশ করব। আচ্ছা দেখি, ভ্যানিশ করার প্রসেস পেয়ে গেছি, সম্ভবত এটা না, এটা নাকি এটাও না, ও এইটা হবে, রাইট। আসেন ভ্যানিশ করে দিছি, একটু কোশ্চেনটার অ্যান্সার দেন সবাই, কোশ্চেনটার অ্যান্সার দেন। সেটা হচ্ছে 56 জন শ্রমিকের একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 14 দিনে ওই কাজটি শেষ করতে নতুন কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? আমরা এর আগের সবগুলো অঙ্ক করেছিলাম, 37টা অঙ্কই করেছিলাম, 38 নম্বর অঙ্কে এসে অনেকে আমরা ভুল করছি। একটু দেখেন তো এই অঙ্কটা মনে আছে কিনা, আপনাদেরকে করিয়েছিলাম যে, মানে কালকেই তো করিয়েছি না এগুলো অঙ্ক? কালকে করিয়েছি, কারণ কালকে এবং পরশু দিন তো টানা ক্লাস হচ্ছে, আমরা তো সপ্তাহে 5 দিন ক্লাস করি, তো সেই ক্ষেত্রে 2টা ক্লাস যেহেতু এটার উপর নিয়ে নিছি, আজকে এখন একটু রিভিউ করে তারপরে নতুন টপিকটা শুরু করব। তো এটা একটু আমাকে বলেন, এটা কি হবে যে 56 জন শ্রমিকের একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, 14 দিনে শেষ করতে নতুন কতজন শ্রমিক যোগ দিতে হবে? আপনারা অনেকেই যেই ভুলটা করছেন যে 56 জন শ্রমিকের কাজটা করতে 21 দিন সময় লাগে, ঠিক আছে, 14 দিনে শেষ করতে তাহলে কতজন লোক আসলে আমাদের লাগবে? তার লোকের পরিমাণ ইকুয়াল, আমি এখানে 14 দিন দিয়ে ভাগ দিয়ে দিব। এবার কাটাকাটি করলে আমাদের আসে 7 দিয়ে কাটলে 7 দ্বিগুণে 14, 3 সাথে হচ্ছে 21, আর এখানে 28 দ্বিগুণেই হচ্ছে 56। 3 28 কত হয়? 3 28 হচ্ছে 84, তার মানে 84 জন লোক আসলে লাগবে। তো অনেকেই 84 জন আমাদের আসলে অ্যান্সার দিয়ে দিছে। এই 84 জন কিন্তু অ্যান্সার হবে না। কেন 84 জন অ্যান্সার হবে না? এটার পিছনে রিজন কি? আমার বলছে নতুন কতজন শ্রমিক যোগ দিতে হবে, এই জিনিসটা দেখতে হবে। অপশনে 84 জন দাগানো কিন্তু যাবে না, যদিও অপশনে 84 ছিল না, তাই অনেকে আবার পারছে। যদি অপশনে 84 থাকতো অনেকে 84 দাগাই দিত। যদি নতুন কতজন শ্রমিক লাগবে এটা যদি বলে, তাহলে আগেই তো 56 জন ছিল, তাহলে নতুন লাগবে কতজন? তাহলে নতুন লাগবে কিন্তু 84 মাইনাস 56। 84 থেকে আমাদের কি 56 বিয়োগ করতে হবে। 84 থেকে 56 বিয়োগ করলে 14 থেকে 6 বিয়োগ করলে 8, এখানে 2, 28 জন। তার মানে আমাদের অ্যান্সার কত বলেন তো? 28 জন। সবাই ক্লিয়ার? বুঝেছি? 28 জন লোক, এই তো অস্থির পারছেন সবাই। ক্লিয়ার হইছি? পারবো সবাই? ওকে, আচ্ছা, তো সেম রকমের আরেকটা অঙ্ক এখানে আছে, আপনারা একটু কোশ্চেনটা করে দেখেন, এটার অ্যান্সারটা কি হতে পারে এটা বলেন। এটার কোশ্চেনের অ্যান্সার কি হবে? সেম রকমের একটা আমাদের কোশ্চেন আছে এখানে, এটা একটু করে আপনারা বলবেন। এখানে বলছে কোনো একটা পরিবারে মজুদ খাদ্যে 4 জনের 18 দিন চলে, মেহমান আসায় ওই খাদ্যে 12 দিন চলছে, তাহলে মেহমান কতজন এসেছিল? তো আমাদেরকে মনোযোগ দিতে হবে যে আমরা, ঠিক আছে, যে 4 জনের 18 দিন চলছে, মানে 18 জনের চলে 4 দিন। আমি যদি সংক্ষেপে করি তাহলে 4 গুণন হচ্ছে 18, আর 12 দিন দিয়ে যদি ভাগ দেই তাহলে মোট কতজন লোক খেয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তার লোকের সংখ্যা ইকুয়াল হবে 4 গুণন 18 ভাগ হচ্ছে 12, 4 কে 4, 3 4 12, আর 3 কে 3, 3 6 18। তার মানে 6 জন লোক আসলে খেলেই আমাদের আসলে এই 12 দিন আসলে আমাদের চলার কথা। হ্যাঁ, মানে 12 দিন যে চলছে এখানে আমরা বুঝতেছি যে আসলে 6 জন লোক আসলে খাইছিল। তো কেমনে 6 জন লোক যে খাইলো, তাহলে 6 জনই কি আমাদের অ্যান্সার হবে? না,
আমাদের তো বলে নাই কয়জন লোক খেয়েছে তাহলে আমাদের 12 দিন যে চলছে না, বিষয়টা হচ্ছে মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চলছে। কতজন মেহমান আসছিল, তার মানে 4 জন তো মানে আসলে পরিবারেরই মেম্বার ছিল 4 জন, তাহলে মেহমান কতজন, মেহমান যদি আমি বলি মেহমান কতজন, তাহলে আমাদের 6 - 4 কিন্তু 2 জন। এই জিনিসটা ভুল করবেন না, এটা বারবার করে বলে দিচ্ছি যে এই জিনিসটা ভুল করলে আপনাদের কিন্তু ঝামেলা হয়ে যাবে, এই জিনিস ভুল করা যাবে না। রাইট, বুঝছি, ক্লিয়ার, বুঝছি আমরা সবাই, পারবো? এই তো সুন্দর, এই তো পারতেছেন, হ্যাঁ অস্থির। ওকে, তো এই টাইপের অঙ্কে আমি বলছি যে ট্রিক্স এইরকমই থাকে, এই রকমের ট্রিক্স বাদে নতুন কোনো ট্রিক্স এই টাইপের অঙ্কে নাই। হ্যাঁ, যেমন এই অঙ্ক যখন ছিল, এই অঙ্কটারও আপনারা অ্যান্সার খুবই সহজেই দিতে পারছেন। বলছে যে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, কয়েকজন ছাত্র নতুন আসে, 20 দিনে শেষ হয়েছে, নতুন কতজন ছাত্র এসছে। তাহলে প্রথমে ছাত্র ছিল 15 জন, এরা 32 দিন খাইছে, ইন্টু হচ্ছে 32, পরে যেহেতু শেষ হয়েছে 20 দিনে, তাহলে মোট আসলে কতজন খাইছে, মানে কতজন ছাত্র খাইছে সেটা আমরা আসলে এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা 15 5 দিয়ে ভাগ করলাম, 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 দিয়ে ভাগ করলে 4 × 1 = 4, 4 × 8 = 32, তার মানে 24 জন খাইছে। কিন্তু আগে থেকে ছাত্র ছিল যেহেতু 15 জন, তার মানে আমাদের নতুন ছাত্র যে আসছিল 24 - 15 মানে আমাদের হচ্ছে 9 জন, অ্যান্সার হবে 9 জন। তাহলে ওই যে নতুন ছাত্রের সংখ্যা যেহেতু বলছে, তো এই জিনিসটা একটু মনে রাখা। এই টাইপটার পরে আমি আপনাদেরকে কি বলছি, এই টাইপের পরে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ আমরা গতদিন করছিলাম, সেইটা কি 3 নাম্বার টাইপ। এই টাইপের কিন্তু সবগুলো অঙ্ক আমরা করছিলাম, মনে আছে না? সব অঙ্ক করছি, অনেক অঙ্ক বারবার করে একই অঙ্ক বারবার করতেছিলাম, বারবার করে করে আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম। এরপরের টাইপের অঙ্ক অনেকগুলো যে করছি, এই টাইপটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপের মধ্যে একটা, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, আপনাদের এই জিনিসটাও আপনারা খুব সুন্দর মতো বুঝছেন। তো আসেন এই অঙ্কটা আরেকবার আমরা তাহলে প্র্যাকটিস করি, জিনিসগুলো আসলে কি ছিল। দেখেন, খেয়াল করেন কোশ্চেনটা, কোন হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল, 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করে চিন্তা করব, এইটা চিন্তা করার জন্য আপনাদেরকে বারবার বলেছিলাম একটা কথা চিন্তা করতে, আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করেন, নিজের পরিবার নিয়ে কথাটা বুঝতে ভালো লাগবে। মনে করেন লকডাউন চলতেছে, হ্যাঁ লকডাউন চলতেছে, এই লকডাউন যে চলছে, আমি আপনাকে বললাম এই লকডাউনের মধ্যে আপনার পরিবারে আছে 10 জন, ভালো করে বুঝেন, আপনার পরিবারে 10 জন মানে মেহমান সহকারে 10 জন মিলে আপনার পরিবারের ভিতরে আছে, মানে টোটাল আপনার মানে আত্মীয় স্বজন মিলে আপনারা 10 জন পরিবারের মধ্যে ছিলেন। তো লকডাউনের মধ্যে কি হয়েছে, বাসায় 30 দিনের চাল আছে। মনে করেন, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। লকডাউনের মধ্যে আপনার 30 দিনের চাল আছে, 30 দিনের কি আছে বলেন তো, চাল আছে আপনার কাছে। তো 30 দিনের যে চাল আছে, মনে করেন এই লকডাউনের মধ্যে আপনি একদিন কি করলেন, আপনি মনে করেন একদিন খাইলেন, একদিন মানে আপনাদের পরিবারের এই 10 জনই একদিন খেয়ে ফেললো, 2 দিন খেয়ে ফেললো, 3 দিন খেয়ে ফেললো, 4 দিন খেয়ে ফেললো, এরকম করতে করতে কি 30 দিন খাইতে পারবে? কয়জন খাইতে পারবে? 10 জনই খাইতে পারবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরের কথা চিন্তা করি, একদিন যদি খেয়ে ফেলে তাহলে বাকি আর কয়দিন থাকে? 29 দিন। 29 দিনে কয়জন খাইতে পারবে? এই 10 জনই খাইতে পারবে। 2 দিন যদি খেয়ে ফেলে তাহলে আর বাকি থাকে কয়দিন? 28 দিন। 28 দিনই কয়জন খাইতে পারবে? এই 10 জনই খাইতে পারবে। বুঝেন নাই মনে হয়, প্রতিদিনই 10 জন করে খাইতে পারবে। আমার যদি 5 দিন চলে যায় তাহলে কি আর থাকে কয়দিন? 25 দিন। এই 25 দিন কয়জন খাইতে পারবে? এই 10 জনই খাইতে পারবে। তার মানে দিন যাচ্ছে খাবার কমতেছে, খাবার কমতে কমতে কিন্তু এই খাবারটা তো প্রতিদিনই ছিল 10 জনের জন্য। তার মানে জয় দিন এরা যে 5 দিন খাইলো, তারপরেও কিন্তু এই 10 জনই খাইতে পারবে বাকি 25 দিন এই 10 জনই খাইতে পারবে। আমি যদি 10 দিন খাওয়া ফেলে, মনে করেন 10 দিন খাওয়া শেষ, তাহলে কি আর মনে করেন আছে 20 দিন, এই 20 দিনই কতজন খাইতে পারবে? এই 10 জনই খাইতে পারবে। এই 10 জনই 20 দিন খাইতে পারবে। মনে করেন 20 দিন চলে গেছে, আর আছে 10 দিন, এই 10 দিনই 20 মানে এই 10 জনই খাইতে পারবে। মনে করেন সময় চলে গেছে 25 দিন, আর আছে 5 দিন, এই 5 দিনই 10 জনই খাইতে পারবে। এই কনসেপ্টটাই হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, এই অঙ্কগুলোর সবচেয়ে জরুরি বিষয় এইটা। 66 জন ছাত্রীর 26 দিনের খাবার মজুদ আছে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। 8 দিন পর
30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, তাহলে 8 দিন পরের কথা আমি চিন্তা করতেছি, কয়দিন পর? 8 দিন পর। আবার ওই একই কথা, 66 জনের কিন্তু 26 দিনের খাবার মজুদ ছিল, 26 দিনের খাবার মজুদ ছিল, রাইট? এখন আমার যদি 8 দিন চলে যায়, বলেন 8 দিন যদি চলে যায় আমাদের 26 দিন থেকে, তাহলে 26 মাইনাস যদি আমি 8 করি তাহলে থাকে কত? 18 দিন। আপনারা এখন বলবেন এই 18 দিনের কতজনের খাবার মজুদ আছে? যেহেতু 8 দিন চলে গেছে, তার মানে ওই 66 জনই 18 দিন খাইতে পারবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? মানে এইটার কথা বাদ দেন, কতজন চলে গেছে এটার কথা বাদ দেন ভাইয়া, এই কথাটা বাদ দেন। আপনি শুধু আমারে বলেন 8 দিন পরের কাহিনীটা কি? 66 জনই 26 দিনের খাবার মজুদ ছিল, আগের মতো করে চিন্তা করেন। 8 দিন চলে গেল, 8 দিন চলে গেলে যেই খাবারটা আছে সেই খাবারটা কি 66 জনই খাইতে পারবে? কাহিনী কিন্তু এটা, ওই খাবারটা 66 জনই খাইতে পারবে, রাইট? এটাই তো বুঝাইলাম এতক্ষণ থেকে, এই যে এটাই তো বুঝাইলাম যে 5 দিন চলে গেছে, এই 10 জনই খাইতে পারবে 25 দিন। 10 দিন চলে গেছে, এই 20 দিনে খাইতে পারবে 10, মানে এই 10 জন, তাই না? সেরকম যদি আমাদের এখানে 8 দিন চলে যায় তাহলে আসলে আমাদের এই 18 দিনই কিন্তু আমার আসলে এই 66 জনই খাইতে পারবে। কিন্তু বলছে আসলে আমাদের এই সৌভাগ্য হয় নাই, বলছে এরপরে 30 জন আসলে চলে গেছে। কয়জন চলে গেছে? 30 জন চলে গেছে। এখনকার হিসাব হচ্ছে 66 থেকে যদি 30 জন চলে যায়, আমরা একটু হিসাব করি, 66 থেকে 30 বিয়োগ করলে কত আসে? 66 থেকে 30 বিয়োগ করলে আসে 36। তার মানে এই 36 জন এই খাবার কতদিন খাইতে পারবে? কোশ্চেন আসলে আমার এইটা, এই 36 জন, হ্যাঁ 36 জন এই খাবার কতদিন খাইতে পারবে? কথাটা বুঝেন নাই? মানে কতদিন খাইতে পারবে? মানে 66 জন খাবারটা খাইতে পারতেছে কতদিন? খাইতে পারতেছে 18 দিন। 66 জনই 18 দিন খাবারটা খাইতে পারবে। কিন্তু যেহেতু 30 জন চলে গেছে, তাহলে আছে আমার 36 জন, এই খাবার তাহলে কতদিন চলবে? এটা আসলে আমাদের কোশ্চেন। এখনকার এই কোশ্চেনটা আমার আগের টাইপের সাথে মিলে গেল। 66 জন যদি 18 দিন খায়, 36 জন কতদিন খাবে? এটাই আসলে আমাদের কোশ্চেন। তার মানে 66 ইন্টু হবে 18, আর পরেরটাতে আছে 36 জন কতদিন খাবে, ভাগ হবে 36। 18 কে 18, 18 দুগুণে 36, মানে 2 কে 2, 33 দুগুণে 66, তার মানে 33 দিন। অ্যান্সার হবে 33 দিন। কথা কি বুঝছি কিনা? কথা কি বুঝেছি? কথা হচ্ছে এরকম, ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে যে 66 জনের 26 দিনের খাবার মজুদ ছিল, 8 দিন চলে গেছে, 8 দিন চলে গেলে আর থাকে 18 দিন। 18 দিনেরই 66 জনের খাবার আছে, কিন্তু ঘটনা কি, 66 জন খাইলে আসলে 18 দিন চলতো, কিন্তু 30 জন তো চলে গেছে, তার মানে আছে আর 36 জন। এই 36 জন কতদিন খাইতে পারবে? অ্যান্সার হচ্ছে 33 দিন খাইতে পারবে, রাইট? ক্লিয়ার? বুঝছি? এইভাবে করে অঙ্ক বুঝলে প্যারা আছে আর নিজে নিজে পারবেন। ধুমায় ট্রাই করেন, আবার ধুমায় ট্রাই করেন, হ্যাঁ পারি কিনা দেখেন। বলেন যে কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার মজুদ আছে। 6 দিন পর ছাত্রাবাসে 160 জন ছাত্র আসলে ওই খাদ্য আর কতদিন চলবে? কাহিনী কি? কাহিনী কি বলেন তো? কাহিনী তো সেম, কাহিনীর মধ্যে কোনো তফাৎ আছে? একেবারেই সেম। কাহিনী কি? 6 দিন পর, 6 দিন পর কি কমবে? দিন কমবে। তাহলে 18 থেকে 6 গেলে কত হয়? 12। তাহলে বলেন তো এই 12 দিন, মানে এই 12 দিন যে চলবে কত জনের? 360 জনের, 320 জনের। তার মানে 320 জনই যদি খায় তাহলে আর চলবে কতদিন? 6 দিন যেহেতু চলে গেছে, আমাদের আসলে 12 দিন চলবে। 320 জনই খাইলে হচ্ছে 12 দিন চলবে। কিন্তু আমার বলছে 160 জন ছাত্র নতুন আসলে, 160 জন ছাত্র নতুন আসছে, 320 জন খাইলে, যেহেতু 6 দিন চলে গেছে, 12 দিনের আসলে 320 জনের খাবার মজুদ আছে, কিন্তু 160 জন আবার নতুন আসছে। তার মানে 320-এর সাথে 160 যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট হচ্ছে 480। 320 জন খাইলে 12 দিন চলতো, কিন্তু 480 জন খাইলে কতদিন চলবে? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। সেটার অ্যান্সার কিভাবে বলবো? উপরের দুইটা গুণ আর নিচেরটা দিয়ে কি হবে বলেন তো? ভাগ। 0 0 কেটে দিলাম। আমরা 16 দুগুণে 32, 3 16 48, 3 4 12, তার মানে 4 দুগুণে কত দিন? 8 দিন। আমাদের অ্যান্সার হবে 8 দিন। ক্লিয়ার? পারবো? অস্থির? ধুমধাম? অস্থির অস্থির। স্যার নিবন্ধনের জন্য বইটা সামনেই চলে আসতেছে। নিবন্ধনের যে গতবারকার বেস্ট সেলার বই,
সেই বইটা 19তম নিবন্ধনের জন্য আমাদের চলে আসতেছে। 18তম নিবন্ধনটার যেহেতু বেস্ট সেলার বই ছিল, 19তমর জন্য বইটা সামনেই চলে আসবে। একবারে বেস্ট একটা বই নিবন্ধনের বইটা, এবং যেটা ম্যাজিক ম্যাথের যেটা রয়্যাল ভার্সন হয়েছে। আচ্ছা, রয়্যাল এডিশনটা কারা কারা কিনছেন? যারা থার্ড এডিশন কিনছেন তাদের রয়্যাল এডিশন কেনার দরকার নেই, মানে ফোর্থ এডিশনটা কেনার প্রয়োজন নাই, রয়্যাল এডিশনটা কেনার প্রয়োজন নাই। থার্ড এডিশনটা আর সাথে জাস্ট কিছু রিসেন্ট কোশ্চেন অ্যাড করা হয়েছে, কিন্তু কিছু জিনিস মানে অ্যাড করা হয়েছে। আর যারা ফার্স্ট বা সেকেন্ড এডিশন আছে তারা রয়্যাল এডিশনটা কিনতে পারেন, ওখানে অনেক কিছুই আসলে রয়্যাল এডিশনে অ্যাড করা হয়েছে। তো রয়্যাল এডিশন যাদের কাছে আছে তারা একটু কমেন্ট করেন আসলে বইটা কেমন লাগছে আর কি। আমার মতে বাজারের সেরা বই, মানে ধারের কাছে বই নেই আর কি এটার আশেপাশে, আমার মতে আর কি। আপনাদের তথ্যটাও আমি জানতে চাই, কেমন লাগছে ম্যাজিক ম্যাথ। রয়্যাল এডিশন কিনছি স্যার। ওকে, অনেকেই কিনছেন, কেমন লাগছে একটু কমেন্টেই জানান, আমরা একটু দেখতে চাই। তাহলে নিজেরা এটারও কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেন। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। হ্যাঁ, 30 দিন পরে 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? 200 জনের 120 দিনের খাবার আছে, 30 দিন পর বলছে, তাহলে কি বিয়োগ যাবে? দিনটা বিয়োগ যাবে। কেন দিনটা বিয়োগ যাচ্ছে? ওই যে এর আগের কনসেপ্ট। তাহলে আমরা যদি 120 থেকে 30 বাদ দিই তাহলে আসবে হচ্ছে 90। 120 থেকে 30 বাদ দিলে আসে 90। তার মানে 200 জন খাইলে 90 দিন চলবে। তার মানে 200 জন যদি খায় আমাদের আসলে 90 দিন চলবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই সিচুয়েশনটা হয় নাই। কি সিচুয়েশন হয়েছে? 20 জন চলে গেছে। কত জনের মধ্যে থেকে? 200 জন থেকে। তাহলে 200 জন থেকে যদি আমাদের 20 জন চলে যায়, থাকলো কত? 180। সেই 180 জন কতদিন আসলে চালাবে, সেটাই হচ্ছে আমাদের বিষয়। সিস্টেম আগের মতোই, উপরের দুইটা গুণ, 200 গুণন 90 গুণ 180 দিয়ে ভাগ, তাহলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। প্রথম থেকে যারা করছেন তাদের জন্য একেবারে ডাল ভাত, তাই না? একেবারে ডাল ভাত যে 100 দিন আমার আসলে লাগবে। ক্লিয়ার হইছি? সবাই পারবেন? ধুমধাম, অস্থির, ক্লিয়ার? স্যার অসাধারণ একটা বই, অসাধারণ বই, রয়্যাল এডিশন স্যার। ওকে, অস্থির। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইখানকার আমি বলছি ট্রিকি কোশ্চেন কোনটা? হ্যাঁ, ট্রিকি কোশ্চেন কোনগুলা? এগুলো মোটামুটি আপনারা পারবেন। যেমন এরকম যেগুলো অঙ্ক আছে এখন আপনারা পারবেন, তাই না? কিন্তু ট্রিকি কোশ্চেন এর পরেরটা যেটা দিব সেটা। কোন ছাত্রাবাসে, এই কোশ্চেনটা ইজি। 20 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে, 5 দিন পরে আরো 10 জন আসলো। যেহেতু 5 দিন পরের হিসাব করব, তাহলে 30 দিন থেকে আমি যদি 5 দিন বিয়োগ করি আর থাকবে 25 দিন। এই 25 দিন কত জনের খাবার আছে? 40 জনেরই। তাহলে আমাদের ব্যাপার হচ্ছে 40 জনই যদি খায় তাহলে আমাদের আসলে খাইতে পারবে 25 দিন। কিন্তু যেহেতু 10 জন খাবার আবার নতুন, 10 জন ছাত্র আরো নতুন আসছে, তার মানে 40 জনের সাথে 10 যোগ হলে 50 জন হয়ে যায়। তাহলে 50 জনের খাবার কতদিন চলবে সেটা আসলে বের করতে বলছে। তাহলে কি হবে? 40 গুণন হচ্ছে 25, ভাগ হবে হচ্ছে 50, অর্থাৎ 25 একে 25, 25 দ্বিগুণে 50, 2 দিয়ে কাটলে 20 দিন। তার মানে আমাদের চলবে হচ্ছে 20 দিন। এইরকম করে অঙ্কটা করতে হয়, তাই না? এরকম করে অঙ্কটা করতে হয়। কিন্তু ট্রিকি কোশ্চেন কোনটা আমি বলছি? ট্রিকি কোশ্চেন হচ্ছে আচ্ছা, এটা একটু দেখেন। ট্রিকি কোশ্চেন হচ্ছে আমাদের যেটা ইয়েতে আসছিল, ওকে 55 নাম্বারটা। আচ্ছা, 53 নাম্বারটা করে তারপরে 55 নাম্বার। কোন শিবিরে 4000 জন সৈন্যের 190 দিনের খাবার মজুদ আছে। যদি 30 দিন পরে 800 জন সৈন্য অন্যত্র চলে যায়, অঙ্ক তো একই। কতদিন পরে? 30 দিন পরে। কতদিন ছিল? 190 দিন। তার মানে 30 দিন পরে মানে আমি 30 বিয়োগ করে দিব, তাহলে আমাদের সময় থাকে আর 160 দিন। তার মানে সময় থাকে 160 দিন। কত জনের খাবার আছে? 4000 জনের। তার মানে 4000 জনের জন্য আমাদের খাবার আছে হচ্ছে 160 দিনের। 160 দিনের খাবার মজুদ আছে, 160 দিনের। আমার বলছে 800 জন সৈন্য চলে গেছে। 800 জন সৈন্য চলে যাওয়া মানে 4000 থেকে যদি আমি 800 বিয়োগ করি তাহলে হবে 3200। তাহলে 3200 জনের সৈন্যের আসলে কতদিন চলবে? তাহলে 3200 জনের কতদিন চলবে?
কিভাবে করব? 8,000 4,000 গুণন হচ্ছে 160 ভাগ যদি আমরা 3200 দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। শূন্য শূন্য কাটা, এখানেও শূন্য শূন্য কাটা, 16 কে 16, 16 দুগুণে হচ্ছে 32, 2 কে 2, আর এখানে এখানে হচ্ছে 200 দুগুণে 400। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 200 দিন। তার মানে কত দিন চলবে? অ্যান্সার হবে 200 দিন। পারবো কিনা? ইজ ইট ক্লিয়ার? সবাই পারতেছি? ক্লিয়ার? সবাই পারতেছি? পারতেছি সবাই? পারবো? ওকে, খুবই চমৎকার। এইবার চলে আসেন আমাদের আমাদের মেইন যেই প্রবলেম, যে দেখেন যে প্রাইমারি এক্সামের এইটাতে আসছে, আচ্ছা না কত নম্বর বলছিলাম, 55। হ্যাঁ, প্রাইমারি এক্সামে আসছে প্রথম ধাপে 2019-এর প্রথম ধাপে কোশ্চেনটা আসছে। খুবই চমৎকার একটা কোশ্চেন। এর আগের যে কোশ্চেনগুলো আমরা করছি সেটার সাথে একটু মাথা খাটাতে হবে, মানে একই জিনিসই আসছে, একটু ঘুরায় আসছে। দেখেন, একটি একটি সেনাবাহিনীর গুদামে, সেনাবাহিনী যেহেতু এখন কাজ করতেছে, সেনাবাহিনীর অঙ্ক আসতেই পারে, তাই না? সেনাবাহিনীর গুদামে গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্যত্র চলে গেল, বাকি অবশিষ্ট খাদ্য সৈনিকদের আরো 30 দিন চললো। কতজন সৈনিক অন্যত্র চলে গিয়েছিল? একই কোশ্চেন, জাস্ট মানে সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? সেম সেম বাট ডিফারেন্ট, কথা আছে না? আরে সেম, পুরাই সেম, একটু ডিফারেন্ট, এই আর কি। বিষয়টা হচ্ছে 1500 জন সৈনিকের কতদিন চলতেছে? 40 দিন। 13 দিন পর যেহেতু বলছে, তার মানে 40 - 13 করলে আমাদের কি 27 দিনের আসলে 1500 জনের খাবার মজুদ আছে। তার মানে আমরা যদি বলি 40 - হচ্ছে 13 মানে 27 দিন, 27 দিন এই খাবারটা যে খাইতে পারবে, 27 দিন যে খাবারটা খাইতে পারবে, 27 দিন কতজন সৈনিক বলেন তো? 1500 জন সৈনিক, 1500 জন সৈনিক খাইতে পারবে, তাই 1500 জন। এতক্ষণ থেকে আমাদের কিছু পরিমাণ চলে যাচ্ছিল বা আসতেছিল সৈনিক, কিন্তু এবার তা দেওয়া নেই, এবার দিন দেওয়া আছে যে বাকি খাবার 30 দিন চলছে, এটা বলছে। এখন বাকি খাবার যদি 30 দিন চলে, তাহলে চলার কথা ছিল তো 27 দিন, তার চেয়ে বেশি দিন চললো কেন? 27 দিন যেটা খাবার চলার কথা, 27 দিন যে খাবার চলার কথা, সেটা 30 দিন চললো কেমনে? বেশি দিন চললো কেমনে? তার মানে যতজন খাওয়ার কথা ছিল ততজন খায় নাই, তার চেয়ে কম খাইছে। তাহলে কম কতটুকু খাইছে সেটা বের করব, সেটা বিয়োগ করে দিলেই হচ্ছে কতজন অন্যত্র চলে গেল সেটা পাওয়া যাবে। তাহলে কতদিন চলছে? এই আমাদের হচ্ছে 30 দিন চলছে, তাই 30 দিন চললে কতজন খাইছিল সেটা আমরা যদি বের করতে চাই, আমাদের নিয়ম কি? যে উপরের দুটা গুণ করে দিব, 27 গুণন হচ্ছে 1500, যেহেতু 30 দিন খাইছে ভাগ হচ্ছে 30, শূন্য শূন্য কাটা, 3 কে 3, 3 5 15, মানে এখানে 50 আসে। তাহলে 5 সাথে হচ্ছে 35-এর 5, এখানে তো লাস্টে তো শূন্য আছে, এই শূন্যটা শূন্য, 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 হচ্ছে 13। তার মানে 1350 জন আসলে খাইছিল। মানে ইস্যুটা কি, ব্যাপারটা বুঝেন, কতজন খাইছিল? 1350 জন। ইস্যুটা হচ্ছে যে খাওয়ার কথা ছিল 1500 জন, 1500 জন খাইলে কিন্তু 27 দিনই চলতো, কিন্তু খাবার চলছে কয়দিন? খাবার চলছে কিন্তু 30 দিন। 30 দিন খাবারটা কেন চললো? 30 দিন খাবারটা চললো কারণ খাই নাই 1500 জন। কতজন খাইছে? 1350 জন। তাহলে অন্যত্র চলে গেছে কতজন? অ্যান্সার হচ্ছে 1500 জন থেকে আমরা যদি 1350 বাদ দিই তাহলে 150 জন থাকে, এই 150 জনই আসলে আমাদের অন্যত্র চলে গেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি বুঝতে পারছি? এই 150 জনই আসলে আমাদের অন্যত্র চলে গেছে, তাই না? অন্যত্র চলে গেছে। আমাদের খাওয়ার কথা ছিল 27, খাওয়ার কথা ছিল 1500 জনের, তাহলে 27 দিন চলতো, কিন্তু চললো তো 30 দিন। তাহলে 30 দিন চলার পিছনে রিজন কি? 30 দিন চলার পিছনে কারণ বেশি, মানে আমাদের আসলে কমজন খাইছে, নাহলে তো বেশি দিন চলতো না। কতজন খাইছে সেটা বের করলাম, 1350 জন। তাহলে কয়জন চলে গেছে? 1500 - 1350 মানে 150 জন, তাই না? 150 জন অন্যত্র চলে গেছে, রাইট? বুঝছি, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা এগুলো শিখছিলাম, তাই না? এগুলো আমরা শিখেছিলাম গতদিন। এরপরে আমরা এই টাইপের কয়েকটা অঙ্ক করে আমাদের ক্লাসটা গতদিন শেষ করছিলাম। আচ্ছা, আমাদের কতক্ষণ ক্লাস হইলো এখন পর্যন্ত? আমি 10-15 মিনিট করতে বলছিলাম, 40 মিনিটই আসলে রিভিউ হয়ে যাচ্ছে, 50 মিনিট আসলে রিভিউ হয়ে যাচ্ছে, না হোক, সমস্যা নাই, ঠিক আছে, প্রবলেম নাই। ওকে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার।
তিন ধাপের ঐকিক নিয়ম মানে বেশি ধাপ যদি থাকে সেই ঐকিক নিয়মগুলা। সেই ঐকিক নিয়মের কথা আমি কি বলছিলাম, যে প্রথমত চেক করবেন যে কোনো কিছু একই আছে কিনা। দেখেন এখানে বলছে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। বলছে 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা কত দিনে আয় করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলছিলাম যে ওই পরিমাণ টাকার কথা বলছে, ওই পরিমাণ মানে কত পরিমাণ? 750 টাকার পরিমাণ। এই যে 750 টাকার পরিমাণ যদি একই পরিমাণ উপরে এবং নিচে দেওয়া থাকে, তাহলে সিম্পলি ওইটা নিয়ে আমার কাজ নাই, এইটা নিয়ে আমাদের কাজ নাই। আমাদের কাজ কি নিয়ে? এখানে আছে 9 জন শ্রমিক, এখানে 4 দিনে, এখানে 12 জন শ্রমিক কত দিনে। তাহলে আবার ওই আগে একই কাহিনী, জন এবং দিনের ব্যাপার আসছে। তার মানে প্রথম জন আর দিন গুণ করব, দ্বিতীয় যে 12 দিনে 12 জন শ্রমিকের কত দিন লাগবে 12 দিয়ে ভাগ করব। কাহিনী সেম, 4 4, 3 4 12, 3 3 9। তার মানে আমাদের 3 দিন আসলে আমাদের লাগবে, 3 দিন মানে আগের অঙ্কই। আসলে দেখে মনে হয়েছে আলাদা অঙ্ক, কিন্তু 720-এর কোনো কাজ নাই। কেন? 720 টাকা ওই পরিমাণ টাকা এখানে বসে, এর তো কোনো চেঞ্জ হয়নি। টাকার পরিমাণ চেঞ্জ না হইলে ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। ওইটা দেখে মনে হয়েছে যে আসলে ওইটার কাজ থাকার কথা ছিল, কিন্তু আসলে ওইটার কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন? একেবারে কোনো কাজ নাই, কাহিনী ওইটাই। এরকম অঙ্ক আরো করছিলাম। যেমন এইখানেও আমরা দেখি যে বলছে যে যদি 12 জন শ্রমিক 4 দিনে 2880 টাকা আয় করে, তাহলে 8 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ আয় করবে। সমপরিমাণ আয় করবে মানে কি? এই 2880 পরিমাণ আয় করবে। তাহলে এটার কোনো কাজ নাই। তাহলে বাকি কাজ কি নিয়ে? বাকি কাজ হচ্ছে 12 জন শ্রমিক 4 দিনে করে, 12 জন শ্রমিক 4 দিনে করে। 12 জন শ্রমিক কত দিনে করে? 4 দিনে করে। আমাকে বের করতে হবে 8 জন শ্রমিক কত দিনে করে। 8 জন শ্রমিক কত দিনে করে। আবার আগের মতো 12 গুণন 4 ভাগ 8 করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না? কাহিনী সেম, কাহিনী হচ্ছে 6 দিনে। কাহিনীটা আমাদের একেবারেই সেম। আচ্ছা, সবসময় জীবনটা এতটা সহজ নাও হইতে পারে, তাই না? সবসময় জীবনটা এতটা সহজ নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কগুলা করছিলাম, মনে আছে? অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে অঙ্কগুলা করতে হয়েছে। এইখান থেকে আপনারা মনে করতেই পারেন যে এই অঙ্ক যেহেতু আমরা গতদিন করছি যদিও, তারপরেও মনে করতে পারেন এইখান থেকে আমাদের মূলত রিভিউ থেকে আমরা লাইভ ক্লাসে চলে আসলাম, যে হ্যাঁ এখন থেকে আমরা ধরে 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 অঙ্কগুলা আবার করতে পারি। তবে 66 পর্যন্ত করেছিলাম, আমরা 66 নাম্বারে ছিলাম আর কি গতকালকে। তো রিভিউ করলাম, এতক্ষণ থেকে রিভিউ করলাম। তো সিরিয়ালি যেহেতু দুইটা ক্লাস করাইছি, দুইটা ক্লাসের একটু রিভিউ করলাম। তো যাই হোক, আপনারা কি বুঝতে পারছেন রিভিউটা ক্লিয়ার কিনা? একটু সবাই বলেন তো, যে রিভিউটা এতক্ষণ পর্যন্ত করলাম এটা আমরা ক্লিয়ার হয়েছি কিনা। এবার আমরা ধরে ধরে করব, রিভিউটা ক্লিয়ার কিনা, রিভিউটা আমরা ক্লিয়ার হয়েছি কিনা। Is it clear? ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখন তাহলে চলে আসি। আমি এই অঙ্কগুলা সম্পর্কে আমি কথা বলছি, ভালো করে শুনে নেবেন। আপনাদেরকে বুঝতে হবে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে, যদি একে আসার সময় যদি আপনার মনে হয় কোনো কিছু থেকে একে আসছেন, তাহলে বাড়লে বাড়বে, কমলে কমবে, তাহলে আসলে প্রথমবার ভাগ হবে, একে আসার সময় ভাগ হবে। আর যদি বাড়লে কমে, কমলে বাড়ে, তাহলে আসলে গুণ হবে। মানে আসলে আমরা এইভাবেও চিন্তা করতে পারি, কমলে আসলে ভাগ হয় নর্মালি, আর বাড়লে আসলে গুণ হয় নর্মালি। আচ্ছা দেখেন কিরকম কোশ্চেনটা, দেখেন যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। আসেন খুবই মনোযোগ দিয়ে দেখেন, খুবই মনোযোগ দিয়ে দেখেন। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। প্রথম কথাটা হচ্ছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, এটা জানতে চাইছে কি দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। তার মানে দৈনিক যত ঘন্টা পরিশ্রম করে এটা আপনার আসলে অ্যান্সার। তাহলে যেইটা অ্যান্সার আমাকে বের করতে হয় সেটাকে আমরা ডান পাশে রাখতে হয়। তার মানে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে এই কথাটাকে আমরা ডান পাশে রাখবো। আমি এমন একটা লাইন লিখবো, সেটার ডান পাশে এই জিনিসটা থাকবে।
তাহলে কি কোনটা লাইন লিখবো? আমরা বলতে পারি যে 10 জন লোক 7 দিনে কাজটা করতে পারে হচ্ছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা, তাহলে এখানে আমরা সংক্ষেপে লিখি 10 জন লোক 7 দিনে একটা কাজ করে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে? দৈনিক হচ্ছে 6 ঘন্টা পরিশ্রম করে। আমি দৈনিক 6 ঘন্টাটা ডান পাশে কেন লিখলাম? কারণ দৈনিক কয় ঘন্টায় এইটাই আমাকে আসলে বের করতে বলছে। এই যে দৈনিক, ওই যে দ্বিতীয় লাইনে বলছে যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, 14 জনে 6 দিন, যেটা বের করতে বলবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। তো এইটার এখন আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এক দিয়ে ঐকিক নিয়ম মানে কি? একের হিসাব। আমি যদি এখন বলি, ভালো করে মনোযোগ দিতে হবে, 10 জনের জায়গায় যদি একজন লোক আসে, খুব মনোযোগ দেন, খুবই মনোযোগ। 10 জনের জায়গায় যদি আমাদের একজন লোক যদি আমার থাকে, তাহলে দৈনিক কি বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা? মানে একজন লোক যদি কাজটা করে তাহলে দৈনিক বেশি ঘন্টা নাকি কম ঘন্টা? তাহলে 10 জনের জায়গায় যদি একজন হয় তাহলে কিন্তু দৈনিক আমাকে বেশি ঘন্টা কাজ করতে হবে, তাই না? 10 জন লোক যদি 6 ঘন্টা করে কাজ করে, তার মধ্যে 10 জনের মধ্যে 9 জনকে বাদ দিলাম, একজন লোক কাজ করতে হবে, তার দৈনিক কি 6 ঘন্টা কাজ করলে আর হবে? আরো অনেক ঘন্টা কাজ করতে হবে, একজনকে বেশি ঘন্টা কাজ করতে হবে। যেহেতু বেশি ঘন্টা কাজ করতে হবে, তাই আমি এই 6কে 10 দিয়ে গুণ করে দিব, 6কে 10 দিয়ে, যেহেতু বেশি ঘন্টা গুণ করে দিব। ঠিক আছে, গুণ করে দিব। ফোনে চার্জ দিছি, ফোনটা চুপ করে নিয়ে সেখানে দেখতেছি। আচ্ছা, চাই তো ফোনটা নিয়ে এসো। সামনে দিতে হবে। চলো চুপ। নামো। আচ্ছা, ওকে। তাহলে একজন লোক যেহেতু বেশি ঘন্টা কাজ করতে হবে দৈনিক, তাহলে আমাকে আসলে গুণ হবে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আরেকটা জিনিসও বুঝাই ফেলে একবারে, একটা যে মানে এইটা করলে আপনার জন্য আরো সুবিধা হবে। আমি একটা জিনিস আবার বুঝাই ফেলি, সেটা কি? আচ্ছা, একজন লোক তো আমার না, আমার তো লাগবে 14 জন লোক, একজন লোক তো হবে না। তার মানে একজনকে আমাকে 14 জন বানাইতে হবে। তা 14 জন লোকের কত ঘন্টা লাগবে এটা আর আপনাকে চিন্তা করতে হবে না, যেহেতু 10টা আপনি গুণ দিচ্ছেন, 14টা আপনার কিন্তু ভাগ হবে। মানে 10 গুণন, এই যে 6 গুণন 10 আর 14 কিন্তু ভাগে আসবে। মানে আপনার একজনে, এই যে 10 জন থেকে একজনে আসতে গুণ দিচ্ছেন, যেহেতু 14 জনে আসতে অবশ্যই ভাগ দিতে হবে। যেটা প্রথমে গুণ দিবেন পরের বার ভাগ হবে, যেটা প্রথমবার ভাগ দিবেন পরের বার গুণ হবে, এটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমি চিন্তা করি যে 7 দিনের কথা বলছে, 7 দিনে যদি আমার কাজটা শেষ করতে হয়, দৈনিক 9 ঘন্টা কাজ করতে হবে। আমি যদি ওই কাজটা একদিনেই শেষ করতে চাই, একদিনে, তাহলে আরো বেশি ঘন্টা কাজ করতে হবে। তাহলে 7টা আমাদের গুণ হবে, বেশি ঘন্টা যেহেতু কাজ করতে হবে, 7টা আমার গুণ হয়ে যাবে। তার মানে এখানে আমাদের 7টা আসলে গুণ হয়ে যাবে। এখন আমার কথা, 7 দিনে তো শেষ করার কথা বলে নাই, এখানে বলছে 6 দিনে শেষ করতে হবে। তাহলে 6 দিনেরটা কি হবে? 7 যেহেতু উপরে গুণ আকারে গেছে, নিচে গুণ আকারে যাবে হচ্ছে 6টা। 6টা কেন নিচে গুণ আকারে গেল? মানে আসলে ভাগ হবে আর কি, ভাগ হওয়া মানে নিচে গুণ আসা। এটা কি বুঝলাম? এইভাবে করে চিন্তা করতে পারেন, আপনি দুইভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে আপনি সিরিয়ালি আপনি যাইতে পারেন, সিরিয়ালি আমাদের ট্রেডিশনাল ওয়ে হচ্ছে সিরিয়ালি যাওয়া মানে কি? যে আমি যদি বলি 10 জনের জায়গায় যদি একজন লোক নেই, তাহলে দৈনিক বেশি ঘন্টা কাজ করতে হবে, তাই 7 দিয়ে গুণ, এই 10 দিয়ে গুণ হবে আমাদের। হ্যাঁ, 10 জনের জায়গায় যদি একজন লোক নেই তাহলে বেশি ঘন্টা কাজ করতে হবে। আর 7 দিনে কাজের শেষ করার জায়গায় যদি একদিনে শেষ করতে চাই, তাহলেও আমার দৈনিক বেশি ঘন্টা কাজ করতে হবে, তাই এই 7 দিয়ে গুণ হবে। এখন আমার আসলে লোক কতজন লাগবে? লোক নিছি 14 জন আর 6 দিন, 14 জন আর 6 দিন। যেহেতু আমার এই দুইটাই জন এবং দিন এখানে গুণ আকারে গেছে, পরেরটা আসলে এখানে অবশ্যই নিচে আসবে। মানে নিচে মানে এগুলা ভাগ আকারে থাকবে, এটা নিচে আসবে, এটার আর কোনো সমস্যা নাই। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? 7 একে 7, 7 দ্বিগুণে 14, 6 একে 6, 6 একে 6, আর এখানে 2 দিয়ে কাটলে এখানে থাকে 5। তার মানে আমাদের হচ্ছে দৈনিক 5 ঘন্টা। তাহলে অ্যান্সার হবে দৈনিক 5 ঘন্টা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছি? অস্থির। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা দেখেন, দৈনিক 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারে 2 দিনে খালি করতে পারে।
দৈনিক 8 ঘন্টা কাজ করে, দৈনিক 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারে 2 দিনে খালি করতে পারে, তাহলে জলাধারকে একদিনে খালি করতে 4টি পাম্পের কত ঘন্টা কাজ করতে হবে, দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে এটা আমাদের জানতে চাইছে। দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে দৈনিক, তাহলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে এটাকে আমরা ডান পাশে রাখবো, এটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা রাখি ডান পাশে। আমাদের সিস্টেম কি হবে? আমাদের সিস্টেম হবে যে দৈনিক 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি 2 দিনে খালি করে, 3টা পাম্প 2 দিনে খালি করে, দৈনিক কত ঘন্টা কাজ করে? পাম্পটা দৈনিক কত ঘন্টা কাজ করে? দৈনিক 8 ঘন্টা কাজ করে পাম্পটা। তাহলে আমরা এখন যদি বলি এক যদি চিন্তা করি, একটি পাম্প দিয়ে যদি আমরা কাজটা চালাই, তাহলে একটা পাম্প দিয়ে কাজ চালাইলে 2 দিনে যদি আমি শেষ করতে চাই, তাহলে দৈনিক বেশি ঘন্টা চালাইতে হবে নাকি কম ঘন্টা? বেশি ঘন্টা, কারণ 3টা পাম্প 6 ঘন্টা দৈনিক চালাইছি, একটা পাম্প দিলে বেশি ঘন্টা লাগবে, তাহলে একটা পাম্প নিলে বেশি ঘন্টা মানে কি আমাদের 8 গুণন 3 হবে, 8 গুণন 3 ঘন্টা হবে। কথা কি বুঝছি? কেন গুণ হলে বুঝছি, বেশি ঘন্টা লাগবে, বেশি হলে কি গুণ হবে। 3টা পাম্প নিয়ে যদি 2 দিনে শেষ করতে চাই দৈনিক 8 ঘন্টা, তাহলে একটা পাম্প নিয়ে যদি আমি এই 2 দিনে শেষ করতে চাই তাহলে বেশি ঘন্টা দৈনিক চালাইতে হবে। সিম্পল হিসাব, বেশি ঘন্টা মানে গুণ হইলো। এখন ইস্যুটা হচ্ছে এরকম যে 2 দিনে আমি যদি 2 দিনে আমি 3টা পাম্প মানে চালাই, মানে ওই মানে 2 দিন যদি আমরা 2 দিনে যদি পাম্পটা আমি যদি পূরণ করতে চাই, জলাধারটা যদি খালি করতে চাই, জলাধারটা যদি 2 দিনে খালি করতে চাই, তাহলে দৈনিক যত ঘন্টা কাজ করতে হবে। আমি যদি একদিনে খালি করতে চাই তাহলে কি কম ঘন্টা কাজ করতে হবে নাকি বেশি ঘন্টা? এইটা কমেন্ট করেন। 2 দিনে শেষ করতে চাইলে দৈনিক যত ঘন্টা কাজ করা মানে পাম্পটা চালু রাখতে হবে 2 দিনে খালি করতে চাইলে, সেইটাই যদি আমি একদিনে করি, একদিনে খালি করতে চাই, তাহলে কি দৈনিক বেশি ঘন্টা চালু রাখতে হবে নাকি কম ঘন্টা? 2 দিনে খালি করতে যত ঘন্টা পাম্পটাকে চালু রাখতে হবে, তাহলে একদিনে কি কম ঘন্টা চালু রাখতে হবে দৈনিক নাকি বেশি দিনে? একদিনে যদি খালি করতে চাই তাহলে কি আপনারা একটু কমেন্ট করেন তো, বেশি নাকি কম? অবশ্যই বেশি, রাইট, অবশ্যই বেশি। তার মানে এটা হবে 2 দিয়ে গুণ, এটা হবে 2 দিয়ে গুণ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? 2 দিয়ে গুণ। এখন একটা জিনিস মাথায় রাখেন, বিষয়টা হচ্ছে একের জায়গায় আমি এইটা লিখবো, যেটা লিখবো, যেহেতু 3টা এখানে গুণ আকারে লিখছি, এখানে যেটা লিখবো সেটা আসলে ভাগ হয়ে যাবে। এখানে একের জায়গায় যেটা লিখবো সেটাও কিন্তু নিচে গুণ মানে ভাগ হয়ে যাবে। আসলে আমার চাইছে কি? চাইছে হচ্ছে 4টি পাম্প একদিনে খালি করতে 4টি পাম্পের কতদিন সময়। তাহলে আমি যদি 4টা পাম্প নিই, তাহলে 4টি পাম্প নিলে সেই 4 দিয়ে কিন্তু ভাগ হবে, যেহেতু 3টা উপরে গুণ আকারে আছে, তাহলে 4 দিয়ে ভাগ হবে। আর এটা একদিনই আছে, মানে একদিনটা চেঞ্জ করে নাই, একদিনই আছে, তাহলে একদিন নিয়ে কোনো কাজ নাই। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12। তার মানে আমাদের দৈনিক 12 ঘন্টা চালু রাখতে হবে। তার মানে অ্যান্সার হবে দৈনিক কত ঘন্টা? দৈনিক হবে 12 ঘন্টা। বুঝছি কিনা একটু দেখেন। ক্লিয়ার, বুঝেছি? ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, গতদিন আমরা 66 পর্যন্ত আপনাদের দেখাইছিলাম, তাই আজকে আমরা 67 থেকে কিছু অঙ্ক করি, যেমন 67 নাম্বার। আমি আগেরটা দিয়ে একটু রিভিউ করে দিলাম যে এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয়। আপনারা সবাই 67 নাম্বার অঙ্কটা একটু নিজেরা ট্রাই করেন তো। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিকের 3 দিনে 9টি বাক্স বানাতে পারে, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকম কয়টি বাক্স বানাতে পারবে? খুবই চমৎকার একটা কোশ্চেন, নিজেরা করার চেষ্টা করেন। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে, কয়টি বাক্স বানাতে পারে সেটাই জানতে চাইছে। তার মানে বাক্সটা আমাদের ডান পাশেই থাকবে। তাহলে কি রকমের হবে বলেন? যে দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক, তাহলে দৈনিক, এটা কালি দিয়ে বোঝা যাবে না, সাদা কালি দিয়ে নিতে হবে। দৈনিক
9 ঘন্টা পরিশ্রম করে দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে 5 জন শ্রমিক 3 দিনে 5 জন শ্রমিক 3 দিনে কয়টি বাক্স বানাতে পারে? 9টি বাক্স বানাতে পারে। 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে। 10 ঘন্টা পরে আসবো, আমরা এখন একের হিসাবে আসি। বলেন তাহলে দৈনিক, আমরা যদি দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে তাহলে যদি 9টা বাক্স তৈরি করে, দৈনিক যদি 1 ঘন্টা পরিশ্রম করে তাহলে 9 এর জায়গায় যদি 1 হয় তাহলে কি বেশি বাক্স তৈরি করতে পারবে নাকি কম বাক্স? ভালো করে বুঝেন। দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করতেছে, তাহলে যদি 9টা বাক্স হয় তাহলে 1 ঘন্টা পরিশ্রম করলে অবশ্যই কম বাক্স তৈরি হবে, তার মানে ভাগ হবে। যেহেতু কম বাক্স তাই ভাগ হচ্ছে, তাহলে 9 ভাগ 9, এই যে এই 9 দিয়ে ভাগ হলো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার আসেন 5 জন শ্রমিকের জায়গায় 5 জন শ্রমিক যদি 9টা বাক্স তৈরি করে তাহলে একজন শ্রমিক কি বেশি বাক্স তৈরি করবে নাকি কম বাক্স? তাহলে 5 জন শ্রমিক যদি 9টা বাক্স হয়, একজন শ্রমিক কম বাক্স তৈরি করবে। কম বাক্স তৈরি মানে আমাদের ভাগ হবে। ভাগ হবে মানে নিচে গুণ হবে। মানে 5 জন শ্রমিক 9টা বাক্স তৈরি করবে, তাহলে একজন শ্রমিক কি তার চেয়ে কম বাক্স তৈরি করবে, তাহলে কম বাক্স মানে আমাদের ভাগ হবে। ভাগ মানে নিচে গুণ। 3 দিনে যদি 9টা বাক্স তৈরি হয় তাহলে একদিনে কম বাক্স তৈরি হবে না বেশি বাক্স তৈরি হবে, তাহলে একদিনে অবশ্যই কম বাক্স তৈরি হবে, তাহলে আমাদের আবার ভাগ হবে। ভাগ হবে মানে নিচে গুণ হবে। ভাগ হওয়া মানে নিচে গুণ হওয়া। তাহলে এই তিনটাই আসলে নিচে আমাদের ভাগ হইলো, মানে নিচে আসা মানে নিচে গুণ হওয়া মানে নিচে ভাগ হইছে আর কি। তার মানে আমি যদি এই মানগুলো যেগুলা বসাবে এরা সবাই উপরে গুণ আকারে যাবে। তারা কারা? দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে আমাদের কি বলছে? 8 জন শ্রমিক 6 দিনে 8 জন শ্রমিক 6 দিনে কতটি বাক্স তৈরি করতে পারবে? মানে 9 গুণন এই 10 গুণন 8, 10 গুণন 8 গুণন হচ্ছে 6, আর নিচে আসতেছে 9 গুণন 5 গুণন 3। মানে এগুলো যেহেতু নিচে আসছে ওগুলো অবশ্যই উপরে যাবে, এটাই আর কি কনসেপ্ট। তাহলে আমরা এখন কাটাকাটি করি। 9 আর 9 কাটাকাটি, 5 একে 5, 5 দ্বিগুণে আসতেছে 10, 3 ওকে 3, 3 দ্বিগুণে 6, তাহলে 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32টা। তার মানে বাক্স হবে কয়টি? 32টা। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 32টি। বুঝছি কিনা? ক্লিয়ার হয়েছে? আমাকে বলেন সবাই কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটু আমাকে জানান। মানে দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করলে যদি 9টা বাক্স হয় তাহলে দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করলে কম হবে, তাই ভাগ হইছে। 5 জন শ্রমিক 9টা বাক্স তৈরি করবে, একজন কম করবে, তাই ভাগ হইছে। 3 দিনে 9টা বাক্স হইলে একদিনে কম হবে, তাই ভাগ হইছে। তার মানে অপরগুলা এগুলো আসলে গুণ আকারে যাবে। একের ক্ষেত্রে যেগুলো ভাগ হইছে পরের ক্ষেত্রে সেগুলো অবশ্যই গুণ আকারে যাবে। ঠিক আছে? আরো একটা প্র্যাকটিস করেন। দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি উত্তোলন করতে পারে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন কত দিনে দিন চাইছে কিন্তু কত দিনে 3200 লিটার পানি উত্তোলন করতে পারবে। ঠিক আছে? তিতাসের কোশ্চেন আসছে, তাই মানে পানি উত্তোলনের কথাই বলছে, তাই না? ওকে, ক্লিয়ার? দেখেন এখন পানি উত্তোলনে মানে এর আগের মতো কিন্তু আগের চেয়ে একটু ঝামেলা হইতে পারে। এটা আগে প্রথমে বুঝতে হবে কত দিনে চাইছে। আমার চাইছে যেহেতু কত দিনে, ডেফিনেটলি দিনটা আমার ডান পাশে থাকবে। তার মানে প্রথম লাইনটা আমরা যেটা একটু চিন্তা করব সেটাতে দৈনিক হচ্ছে 14 ঘন্টা কাজ করে, দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে তো লিখবো না। 2800 লিটার পানি উত্তোলন করে
কত দিনে? 10 দিনে। 10 দিনে এটা ডান পাশে লিখবো, কেন? আমাকে তো দিনটাই বের করতে বলছে, তাই যেটা বের করতে বলে সেটাকে সবার ডানে লিখবো আমরা। দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার, তার মানে 2800 লিটার পানি উত্তোলন করে 10 দিনে। এইবার চলে আসেন আমাদের আসল কাহিনী। এইবার যদি আমি বলি 1 ঘন্টা যদি কাজ করে, তাই না, 1 ঘন্টা যদি মেশিনটা কাজ করে, তাহলে এই সেম পরিমাণ পানি উত্তোলন করতে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? অ্যান্সার হচ্ছে বেশি দিন লাগবে। দৈনিক 14 ঘন্টা কাজ করলে যদি 10 দিন লাগে, দৈনিক 1 ঘন্টা কাজ করলে ডেফিনেটলি বেশি দিন লাগবে। তার মানে 10-এর সাথে আমাদের 14 গুণ আকারে যাবে, এই এতদিনে আসলে লাগবে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, আমাদের 9টা মেশিন কাজ করলে যদি 10 দিন লাগে, একটা মেশিন কাজ করলে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? ডেফিনেটলি একটা মেশিন কাজ করলে 9টা মেশিনে যদি 10 দিন লাগে, একটা মেশিনে বেশি দিন লাগবে। তার মানে আমাদের অবশ্যই গুণ আকারে চলে যাবে, গুণ আকারে যাবে, বেশি দিন লাগবে যেহেতু গুণ আকারে যাবে। বেশি দিন হলে গুণ লাগবে, কম দিন হলে ভাগ হবে। 2800 লিটার পানি উত্তোলন করতে যদি 10 দিন লাগে, 1 লিটার পানি উত্তোলন করতে কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে? 2800 লিটার করতে 10 দিন লাগে, তাহলে 1 লিটার করতে কম দিন লাগবে, কম লিটার পানি উত্তোলন করতে কম দিন লাগবে, যেহেতু এটা কম লাগবে 2800 দিয়ে ভাগ হবে। এটা বুঝছে কিনা, এটা বুঝতে পারছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানান, এটা কি বুঝছেন? 14 ঘন্টার জায়গায় আমি যদি 1 ঘন্টা যদি কাজ করে, তাহলে বেশি দিন আসলে সময় লাগবে ওই এত পানি উঠাইতে। 9টা মেশিন কাজ করলে যতদিন সময় লাগবে, একটা মেশিন কাজ করলে বেশি দিন লাগবে, তাই গুণ হয়েছে। কিন্তু 2800 লিটার পানি উত্তোলন করলে যত সময় লাগবে, 10 দিন লাগলে 1 লিটার পানি উত্তোলন করতে অবশ্যই তার চেয়ে কম সময় লাগবে, তাই না? 2800 লিটারে বেশি, 1 লিটারে কম। এই জিনিসটার পরে আমি বারবার বলছি যে আপনাকে একটু চেক করতে। দেখেন এবার কি চাইছে, যে দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন, দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন, কত লিটার পানি? 3200 লিটার পানি উত্তোলন করতে কত সময় লাগবে? 3200 লিটার পানি উত্তোলন করতে কত সময় লাগবে? এইবার আসেন কাহিনী কি, আগের গুলো আগে লিখে ফেলি। যে 10 গুণন 14 গুণন 9 ভাগ 2800, এটা আমি লিখে ফেলছি। এখন চিন্তা করেন, এই 18 আমার উপরে যাবে না নিচে যাবে? কিভাবে চিন্তা করবেন? এই 14টা উপরে গেছে না নিচে গেছে? যদি 14টা উপরে দেখেন তাহলে নিচে যাবে 18, 14 যদি নিচে দেখেন তাহলে 18 যাবে, উপরে দেখলে নিচে যাবে, নিচে দেখলে উপরে যাবে। 14 যেহেতু উপরে আছে, 18 যাবে নিচে। আর অন্য কিছু চিন্তা করার কিছু নেই, মানে একটা উপরে গেলে অন্যটা নিচে যাবে, মানে একটা গুণ হলে অপরটা ভাগ হবে। আচ্ছা, 9টা কই আছে? উপরে, তার মানে 8টা কোথায় যাবে? নিচে। 2800 কই আছে? 2800 আছে নিচে, তার মানে 3200 কই যাবে? 3200 যাবে উপরে। কাহিনী শেষ। এখন কি করব? 0 0 কাটা, 0 0 কাটা, 14 কে 14, 14 দুগুণে 28, তাই না? আচ্ছা, তারপরে আমাদের আসতেছে কত আসে? 8 কে 8, 4 8 32, তারপরে 9 কে 9, 9 দুগুণে 18, 2 কে 2, 2 দুগুণে 4, 2 কে 2 কাটা। আর তো নিচে কিছু দেখি না, শুধু 10 দেখতেছি একটা। এটা কি অ্যান্সার 10 দিনেই কিনা একটু কমেন্ট করেন তো, এটা কি 10 দিনই অ্যান্সার কিনা? এটা তো 10 দিনই দেখতেছি, এটার অ্যান্সার হবে 10 দিনে। সব কাটাকাটি করে অ্যান্সার আসছে 10 দিন। ক্লিয়ার? বুঝা গেছে? দেখেন তো বুঝছেন কিনা। পারবো? ক্লিয়ার হয়েছে? অস্থির, ধুমধাম, ক্লিয়ার? প্যারা আছে আর কোনো প্যারা নাই, সেম অঙ্ক আর করব না। আচ্ছা, এখানে 5 নম্বর টাইপে চলে যাই। 5 নম্বর টাইপটা হচ্ছে একেবারে সহজ একটা টাইপ। এটা টাইপের অঙ্ক আসলে ধুমায় অ্যান্সার চলে, মানে অনেক সময় আপনারা সবাই জানেন যে এটার অ্যান্সার একই হয়। 5 জন তাঁতি, এই যে 33তম বিসিএস এ আসছিল, হ্যাঁ, 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগলে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? অ্যান্সার হচ্ছে প্রথমে যদি 5 দিন লাগে, তাহলে পরেও 5 দিনই সময় লাগবে। অ্যান্সার হচ্ছে 5 দিন, এটার অ্যান্সার হচ্ছে 5 দিন, এটার অ্যান্সার 5 দিন। তো এই টাইপের কোশ্চেন এর আগের অঙ্কের মতোই, যদি আপনি ভেঙে করতে চান তাহলে আগের অঙ্কটার মতো, আর যদি শর্টকাটে করতে চান আগে যেই সময় পরেও সেই সময়,
আমি আবার দেখাই যে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে আমাদের হচ্ছে 5 দিন সময় লাগে, 5 দিন সময় লাগছে। তাহলে আপনাকে আমি যদি বলি একজন তাঁতির কথা যদি চিন্তা করি, তাহলে একজন তাঁতির কি পোশাকটা তৈরি করতে বেশি দিন সময় লাগবে না কম দিন? অ্যান্সার হচ্ছে একজন তাঁতি যদি হয় তাহলে বেশি দিন লাগবে, তাহলে গুণ হবে। তাহলে একজন তাঁতি হলে বেশি দিন লাগবে মানে গুণ হবে। কিন্তু একটা পোশাক 5টা পোশাকের জায়গায় যদি একটা পোশাক তৈরি করেন তাহলে কি কম দিন লাগবে নাকি বেশি দিন লাগবে? 5টা পোশাক হইলে বেশি দিন, একটা পোশাক হলে অবশ্যই কম দিন। কম দিন যেহেতু লাগবে 5 দিয়ে ভাগ হবে, 5 দিয়ে কি হবে ভাগ হবে। তো এই কাহিনী, বুঝছেন? কাহিনী হচ্ছে এটা। এখন কাহিনী হচ্ছে আপনি একটু দেখেন, চিন্তা করে দেখেন, আমাদের এরপরের ব্যাপারটা হচ্ছে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে, ভালো করে বুঝেন। অতএব 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে? তাহলে এই যে দেখেন এই 5টা কিন্তু আমরা গুণ করছিলাম, তার মানে 5 গুণন 5 ভাগ যে 5 ছিল, এই 5টা যেহেতু গুণ আকারে উপরে চলে গেছিল, তার মানে এই 7টা হবে ভাগ। আবার এই 5টা কিন্তু এখানে ভাগ আসছিল, তার মানে এই 7টা হবে এখানে গুণ। তার মানে এখানে 7 এবং 7 কাটা যাবে, 5 এবং 5 কাটা যাবে, 5 থাকবে আমাদের অ্যান্সার। এর আগের বারের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো তফাৎ নাই। এর আগের বারের অঙ্ক আর এই অঙ্ক সেম, একেবারে সেম টু সেম, মানে কোনো তফাৎ নাই। শুধুমাত্র এটা শর্টকাটে করা যায়। শর্টকাটে করা যায় কি, যদি এগুলা সংখ্যাগুলো সেম থাকে, যে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে, তাহলে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে ওই 5 দিনই লাগবে। মানে এখানে আপনি যদি কাটাকাটি করেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে একজন তাঁতির একটি পোশাক তৈরি করতেও ওই 5 দিনই আসলে লাগে। তার মানে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতেও ওই 5 দিনই লাগবে, মানে সবগুলাই আসলে 5 দিনই আসলে কাহিনী। কথাটা বুঝছেন? এগুলোর অ্যান্সার 5 দিনই। যেমন এই টাইপের কোশ্চেন আছে, 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করতে পারে, 5 জন লোক 5টি টেবিল তৈরি করবে কত দিনে? ওই 7 দিন যে প্রথমে ছিল 7 দিনই আপনার অ্যান্সার, 7 দিনই অ্যান্সার। এটা শর্টকাট আছে, জাস্ট এই জন্য এটা আলাদা করে করা, আর কিছু না, আলাদা করে দেওয়া। আসলে আগেরটার মতোই, যদি আপনি ঐকিক নিয়মে করেন যে বিষয়টা একই রকম। ঠিক আছে, যে 7 জন আপনি যদি বলেন 7টি টেবিল কত দিনে? 7 দিনে, 7 দিনে। তাহলে একজন যদি হইতো তাহলে 7 দিনের চেয়ে বেশি দিন লাগতো, তাই 7 দিয়ে গুণ হইতো। কিন্তু 7টি টেবিলের জায়গায় যদি একটি টেবিল হইতো তাহলে 7 দিয়ে ভাগ হইতো। ওই আগের মতো দেখেন 7 কাটা দেয়, তাও 7 দিনই লাগতো। একজনের একটি টেবিল তৈরি করতে 7 দিনই লাগতো। তো সেম ভাবে 5 জনের 5টি টেবিল তৈরি করতেও ওই 7 গুণন উপরে 5 একটা যাবে, নিচে একটা 5 আসবে, ওই কাটাকাটি করে 7 দিনই আসলে আমাদের লাগবে। কাহিনী সেম, কাহিনী আগেরটার মতোই। তাহলে অ্যান্সার ওইটাই, তাই না? কাহিনী ওইটাই, সেম মেথড কিন্তু সেম, এই জন্য আমাদের জাস্ট একটু আলাদা করে দেওয়া। এরকম কি বিড়াল ইঁদুর আছে, 5টি বিড়াল 5টি ইঁদুর 5 মিনিট সময় লাগে। 100টি বিড়াল 100টি ইঁদুর করতে ওই 5 মিনিটই সময় লাগবে। সেম কাহিনী, একেবারে সেম। এগুলো আর আমরা আলাদা করে করব না, মানে একেবারে সেম জিনিসটা নিয়ে ভেজাল করার কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের মেইন টপিক বলতে যে টপিক নিয়ে আপনাদের সমস্যা থাকে সেই টপিকটা একটু ভালো করে দেখেন। এটার আমরা শর্টকাট এবং বেসিক দুটাই করব। শর্টকাট এবং বেসিক দুটাই করব। শর্টকাট প্লাস বেসিক মানে লিখিত নিয়ম আর কি, দুটাই করব। পুরুষ মহিলা বালক এই টাইপের অঙ্কের অঙ্কটা দেখেন এবং অঙ্কটা ভালো করে বুঝেন। আমি একটু পানি খাই, পানি খেয়ে আপনাদেরকে করাচ্ছি, একটু থামেন। ওকে, কত সময় ধরে ক্লাস নেন স্যার? ওকে ওকে, আসেন। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ হচ্ছে 60 দিনে করতে পারে।
11 জন পুরুষ 27 জন বালকের ওই কাজটা কতদিন লাগবে? তাহলে কোশ্চেনটা ভালো করে পড়ছেন, মানে প্রথমে বা দেওয়া আছে, প্রথমে কোশ্চেনটাতে বা দেওয়া আছে, পরে পরে এবং দেওয়া আছে। 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। এই অঙ্কটা শর্টকাটটা আগে আমি বলি, এই অঙ্কটা শর্টকাটটা আমি আগে বলি। শর্টকাটটা প্রথমে যেইটা অপশনে, প্রথমে যেইটাতে বা দেওয়া থাকবে সেই লাইনে দেখেন পুরুষের সংখ্যা দেওয়া আছে, বালকের সংখ্যা দেওয়া আছে এবং দিন দেওয়া আছে। এই প্রথম পুরুষ আর প্রথম যে পুরুষ আছে, প্রথম যে বালক আছে আর প্রথম যে দিন আছে, এই তিনটা জিনিস আমরা আগে প্রথমে গুণ করে দিব। তাহলে প্রথম যে পুরুষ আছে সেটা হচ্ছে 3, প্রথম যে বালক আছে সেটা হচ্ছে 9, আর প্রথম যে দিন আছে সেটা হচ্ছে 60। এটা হচ্ছে শর্টকাট, আমি বেসিক শেখাচ্ছি, বেসিক ও উল্টা পৃষ্ঠায় শেখাচ্ছি। এটা হচ্ছে শর্টকাটটা আগে শিখে নেন। শর্টকাটটা মানে যতজন পুরুষ, যতজন বালক এবং যত দিন দেওয়া আছে সেটা আমরা গুণ করে দিব। এইটাকে ভাগ করব আমরা, যে প্রথমে যতজন পুরুষ আছে পুরুষের সাথে আমরা বালক গুণ করব, প্লাস বালকের সাথে আমরা পুরুষ গুণ করব। মানে প্রথমের পুরুষ গুণন দ্বিতীয়র বালক এবং দ্বিতীয়র পুরুষ গুণন প্রথমের বালক। কথার অর্থ কি? এই যে প্রথমে আছে 3 জন পুরুষ, এই 3 জন পুরুষকে আমি দ্বিতীয়তে দেওয়া আছে 27 জন বালক, তাহলে 3 গুণন 27 প্লাস হবে প্রথমে বালক দেওয়া আছে 9 জন আর পুরুষ দ্বিতীয়তে দেওয়া আছে 11 জন। এটা আমাদের যোগ আকারে থাকবে। তাহলে আমাদের কি হইলো, যে 3 গুণন 9 গুণন হচ্ছে 60, আর নিচে কত থাকতেছে, 3 গুণন 27 করলে 87, তাহলে 87 গুণন যোগ হচ্ছে 99, 87 আর 99 যোগ করলে তাহলে কত হয়, 186। তাহলে নিচে থাকে 186, 3 গুণন মানে 9 গুণন হচ্ছে 60। তাহলে আমরা এখানে কি 3 দিয়ে গুণ যায়, কত আসে, 87 আর হচ্ছে 9 11 99। কোনো কি লাইন ভুল গেছে? 3 গুণন হচ্ছে 27 জন বালকের ওই কাজটি করতে কতদিন লাগবে। তাহলে গুণন হচ্ছে 60, তাহলে 3 জন পুরুষের 27 দিন, তাহলে 3 গুণন 27, তাহলে প্লাস হচ্ছে এটা, তাহলে আমাদের কত আসে, 3 গুণন 27 মানে তো 87 না 81। এই জন্য আমি বলতেছি যে কোথায় ভুল হলো, 3 27 তো 81। আচ্ছা 81 যোগ হচ্ছে 99, তাহলে 81 আর 99 যোগ করলে হবে 180। তাহলে উপরে থাকতেছে 3 গুণন 9 গুণন 60, তাহলে 0 0 কেটে দিলাম, 6 কে 6, 3 6 18, 3 3 কাটা গেল, তাহলে আসবে আমাদের 9 দিন। অ্যান্সার আসবে 9 দিন। এটা হচ্ছে আমাদের শর্টকাট। শর্টকাটটা বুঝছেন কিনা? শর্টকাটটা হচ্ছে বা যেই জায়গায় দেওয়া থাকবে সেটার 3 জন পুরুষ 9 জন বালক এবং দিন, এটা আমরা গুণ করব। আর পুরুষের সাথে বালক গুণ করছি আর বালকের সাথে পুরুষ গুণ করছি, প্রথমের পুরুষ গুণ দ্বিতীয়র বালক, দ্বিতীয়র পুরুষ গুণ প্রথমের বালক, এটা গুণ করে দিলেই হয়ে যাবে। আর শর্টকাটটা আরেকবার দেখাই, আরেকটা দিয়ে দেখাই। হ্যাঁ, এটা বালকেরও হইতে পারে, স্ত্রীরও হইতে পারে। স্ত্রীলোক যেমন 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে, যেটাতে অথবা বা বা দেওয়া আছে সেইটার জিনিসটা আমরা উপরে গুণ আকারে রাখবো, যে 6 গুণন 8 গুণন অ্যাকচুয়ালি 12। ডিভিশন, 6 জন স্ত্রীলোক আছে প্রথমে, দ্বিতীয়তে বলছে 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক কত দিনে করবে। তাহলে প্রথমের যে স্ত্রীলোক, দ্বিতীয়র যে বালক, এই দুটো গুণ করব, যে 6 গুণন 12 নিচে গুণ হবে, প্লাস 8 জন বালক এবং হচ্ছে এখানে আছে 3 জন স্ত্রীলোক, তাহলে 8 গুণন হচ্ছে 3। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 6 গুণন 8 গুণন 12 ভাগ 6 12 হচ্ছে 72 প্লাস হচ্ছে 24। তাহলে 72 আর 24 যোগ করলে আমাদের আস্তে আস্তে 96 নিচে, আর উপরে থাকতেছে 6 গুণন 8 গুণন 12। তাহলে 12 কে 12, 8 12 96, 8 কে 8, 8 কে 8, তার মানে আমাদের আস্তে আস্তে 6 দিনে। বুঝছি কি বুঝি নাই? আমরা শর্টকাটটা বুঝছি কিনা এটা আগে আমি জানতে চাই। শর্টকাটটা কি বুঝলাম? শর্টকাট কি ক্লিয়ার? শর্টকাট কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? শর্টকাটটা আগে শিখি।
এখন আমরা বেসিক শিখবো, তাই না? বেসিক শিখে আরো বাকিগুলো শর্টকাটে করে দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো শর্টকাটে করে দিচ্ছি। শর্টকাট ক্লিয়ার কিনা? যোগ করার সময় কাটাকাটি করা যায় না, না মানে মনে করেন উপরে 10 আছে আর নিচে 3 যোগ 2 আছে, আপনাকে অবশ্যই 10 ভাগ 5 করে 2 করতে হবে, কাটাকাটি করে তারপরে 2 করতে হবে। আপনি যদি 10 ভাগ 3 যোগ 2 আছে, 2 এর সাথে 5 কাটাকাটি 5 দিয়ে কাটাকাটি করলে 5 ভাগ 3 হবে, এটা কখনোই হবে না। যোগ থাকলে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? গুণ করে নিয়ে তারপর কাটাকাটি করতে হবে। শর্টকাটটা ক্লিয়ার হইছে? শাহাদাত বলছে আবার। আচ্ছা আরেকটা করি। আচ্ছা মাঝখানে যেটা বাদ দিছি সেটাই করি। 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করে। এই অথবা যেটা ইয়াতে আছে সেটা গুণ আকারে লিখবো, আর তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজটি কতদিনে করবে। প্রথমে যেটা অথবার যেই পোর্শনটা আছে সেইটার সংখ্যাগুলো আমি গুণ করে দিব। 3 জন পুরুষ গুণন 5 জন বালক গুণন হচ্ছে 20 দিন, এটা উপরে গুণ আকারে থাকবে। ভাগ আকারে থাকবে প্রথমটাতে যে পুরুষ আছে এবং দ্বিতীয়টাতে যেটা বালক আছে, এই দুটো গুণ করব। প্রথমে পুরুষ আছে 3 জন, দ্বিতীয়তে বালক আছে 10 জন, মানে অপোজিট গুলা গুণ করে যোগ করব। তাহলে 3 জন বালক গুণন 10 জন, 3 জন পুরুষ গুণন 10 জন বালক, প্লাস প্রথমে হচ্ছে বালক আছে আমাদের 5 জন বালক আর দ্বিতীয়তে পুরুষ আছে 4 জন পুরুষ, মানে এগুলো অপোজিট হবে, এগুলো অপোজিট গুলা গুণ করে যোগ করে দিতে হবে। জানি শেষ। তার মানে 3 গুণন 5 গুণন 20 ভাগ 3 10 হচ্ছে 30 আর 4 5 হচ্ছে 20, তার মানে নিচে 50 আসতেছে। 3 গুণন 5 গুণন 20 ভাগ হচ্ছে 50, তারপরে 0 0 কেটে দিলাম, 5 একে 5 কাটা দিলাম, তাহলে 3 দুগুণে 6 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? একটু জানান শর্টকাট ক্লিয়ার কিনা, আমাকে জানান শর্টকাট ক্লিয়ার হইছেন কিনা। শর্টকাট ক্লিয়ার? অস্থির? পারা যাবে? আসেন আমরা বেসিক শিখি। মনে করেন বেসিক শিখতেছি, একবারে ফার্স্ট অঙ্কটা যেটা আছে সেটা দিয়ে বেসিক শিখি। বেসিক কিভাবে করে করতে হয়। তো এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, কোশ্চেনটার দিকে খেয়াল করেন, তাহলে আপনি বেসিকটা খুব ইজিলি বুঝতে পারবেন। ভালো করে বেসিকটা বোঝার জন্য আমরা প্রশ্নটার দিকে খেয়াল করি। তো প্রথমে একটা জিনিস দেওয়া আছে, 3 জন পুরুষ বা 9 জন বালক। 3 জন পুরুষ বা 9 জন বালক দিয়ে যেই জিনিসটা আসলে বোঝানো হয়েছে যে 3 জন পুরুষ যে কাজটা করে 9 জন বালকও সেই কাজটাই করতে পারে। এখানে আপনি একটা জিনিস দেখবেন সাধারণত যে মানে এটা মুখে মুখেও বেসিক ভাবে করেও করা যায়। কিরকম? এটা কি এই শর্টকাটটাকে মিশাই দিব? এই শর্টকাটটা মিশাই দিচ্ছি। হ্যাঁ, এটা যে 9 দিন আসছে এই শর্টকাটটা মিশাই দিচ্ছি। এই 9 দিন আসছিল এই শর্টকাটটা মনে করেন মিশাই দিচ্ছি। এটা শর্টকাটটা এখানে দেখেন, ভালো করে দেখেন, খেয়াল করেন। আপনারা একটা জিনিস দেখেন, বালক হচ্ছে এখানে 9 জন ছিল। এই 9 জন বালক হচ্ছে 3 জন পুরুষের সমান, কারণ বা দেওয়া আছে। 9 জন বালক হচ্ছে 3 জন পুরুষের সমান। এখন নিচে দেওয়া আছে, মানে কত দিন লাগবে যেটাতে দেওয়া আছে সেটাতে দেওয়া আছে 27 জন বালক। আপনি দেখেন একটা জিনিসের কম্পেয়ার দেখেন, 9 এর কিন্তু 3 গুণ হচ্ছে 27। একটা জিনিস খেয়াল করেন, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার টনক নড়তে হবে। কেন টনক নড়তে হবে ভালো করে বুঝেন, মনোযোগ দেন, তাহলে আপনি বেসিকটা খুব তাড়াতাড়ি বুঝবেন। এই যে 9 জন বালক যে আছে, 3 জন পুরুষ বা 9 জন বালক কথাটার অর্থ কি আসলে? মানে 9 জন বালক যেই কথা 9 জন বালক আমাদের যেই কথা, 3 জন পুরুষ হচ্ছে সেই কথা, 3 জন পুরুষও সেই কথাই। ঠিক আছে? আমরা এক লাইনেও লিখতে পারি, আবার ভেঙে ভেঙেও লিখতে পারি। এখানে যদি 9 জন বালক সমান যদি 3 জন পুরুষ হয়, এখানে আছে 27 জন বালক। এই 27 জন বালক মানে কয়জন পুরুষ সেটা আমরা বের করব। তাহলে 27 জন বালক, আপনি বলেন তো 9 এর কত গুণ 27? 9 এর 3 গুণ 27। তার মানে 27 জন বালক মানে 9 এর যেহেতু 3 গুণ, তাহলে 3 এরও 3 গুণ হবে, 3 এরও 3 গুণ মানে 9 জন পুরুষ হবে। এই কথা বুঝছি কিনা? এই কথা কি বুঝতে পারলাম? এই কথা কি বুঝতেছি? যে 9 জন বালক মানে যদি 3 জন পুরুষ হয়, মানে 3 ভাগের 1 ভাগ, তার মানে 27 জন বালক মানে কি 27 এর 3 ভাগের 1 ভাগ আসলে 9 জন পুরুষ। এটা কি বুঝলাম? এটা কি কথা কি বুঝছি? একটু কনসেপ্টে দিয়ে, মানে শর্টকাট তো শিখছি, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এটা কি বুঝলাম? হ্যাঁ, রাইট।
তাহলে 9 জন বালক মানে যদি 3 জন পুরুষ হয়, তাহলে 27 জন বালক মানে কি হবে? মানে আপনি 9 এর 3 গুণ হচ্ছে 27, তাহলে 3 এর 3 গুণ হচ্ছে 9 জন। অথবা ঐকিক নিয়মে করতে পারতাম, ঐকিক নিয়মে করলেও ওই ইয়া আসতো। তাই যদি হয় এখন আর আপনার কোনো প্যারা নাই, এখন আপনি অঙ্কটা ভালো মতো বুঝলেই আপনার অঙ্ক শেষ। কি অঙ্ক শেষ? 3 জন পুরুষ বা 9 জন বালক, এখানে কিন্তু বা ও না। তাহলে আমরা এটা বলতে পারি এই 9 জন বালককে আমি বাদ দিলাম, বা মানে কি 9 জন, মানে 9 জন বালক নিলেও হবে, 3 জন পুরুষ নিলেও হবে, ওই কাজটা হয়ে যাবে 60 দিনে। তার মানে আমরা বলতেই পারি যে 3 জন পুরুষ যদি হয়, 3 জন পুরুষ কাজটা করতে পারে 60 দিনে। আমরা বালকটাকে বাদ দিয়ে দিলাম। আপনি বলবেন কেন বাদ দিলাম? মানে বালকও বাদ দিতে পারতাম, আমি পুরুষও বাদ দিতে পারতাম, আমি বালককে বাদ দিলাম ধরেন। হ্যাঁ, বালককে বাদ দিলাম। কেন বালককে বাদ দিলাম? কারণ আমরা একটা দিয়ে কাজ করব যে 9 জন বালক, সরি 9 মানে ওই 9 জন বালককে বাদ দিয়ে 3 জন পুরুষও কাজটা করতে পারে 60 দিনে, আসলে 9 জন বালকও কাজটা করতে পারে 60 দিনে, কারণ বা দেওয়া আছে। বা মানে যে কোনো একজনই, 3 জন পুরুষও করতে পারবে 60 দিনে, 9 জন বালকও করতে পারবে 60 দিনে। তাহলে 3 জন পুরুষ করতে পারতেছে হচ্ছে আমাদের 60 দিনে, করতে পারতেছে কত দিনে? 60 দিনে। ওকে, এখন কাহিনী আমাদের পুরুষ দিয়ে হিসাব করব। এখন 27 জন বালক যে এখানে দেওয়া আছে, 27 জন বালক কতজন পুরুষের সাথে? 11 জন পুরুষ ও 27 জন বালক। কিন্তু 27 জন বালক মানে যে 9 জন পুরুষ সেটা আমরা জেনে গেছি। এই 27 জন বালককে আমি আর নিব না, 27 জন বালকের জায়গায় রিপ্লেস করব 9 জন পুরুষ দ্বারা। ভালো করে বুঝেন, 27 জন বালকের জায়গায় কতজন পুরুষ দ্বারা রিপ্লেস করব? 9 জন পুরুষ দ্বারা। এই যে 27 জন বালক মানে 9 জন পুরুষ। তাহলে আমাদের কি হইলো? 11 জন পুরুষ এখানে আছে, আবার এখানে 27 জন বালক মানে 9 জন পুরুষ। তাহলে 11 আর 9 যোগ করলে কত হয়? তাহলে 11 আর 9 যোগ করলে 20 জন। অ্যাকচুয়ালি 20 জন পুরুষ কাজটা কত দিনে করবে, এটাই হচ্ছে আপনার কোশ্চেন। সেই কোশ্চেন কেমনে আমরা অ্যান্সার করি? প্রথম দুইটা গুণ যায় উপরে উপরে, ওই যে 3 আর 60 গুণ যাবে, আর নিচে আমাদের 20 দিয়ে গুণ যাবে, ভাগ যাবে। ওই যে 3 জন করে 60 দিনে, তাহলে একজন করবে 3 গুণন 60, তাহলে 20 জন করবে, ভাগ 20। তাহলে কাটাকাটি করলে কি আসতেছে? এখানে 3 তিরিকা 9 দিন। কথা কি বুঝছি কি বুঝি নাই? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? এই কনসেপ্ট হচ্ছে এটা কি বুঝতে পারছি কনসেপ্টটা? মানে এইখানে ব্যাপারটা হচ্ছে, এখানে বা দেওয়া আছে মানে এরা হচ্ছে ইকুয়াল, যে 3 জন পুরুষ আর 9 জন বালক হচ্ছে ইকুয়াল। এই ইকুয়ালটা থেকে এইখানে যতজন বালক আছে, এই বালকগুলা মানে কতজন পুরুষ সেটা বের করে নিলে এক টাইপের জিনিসে পরিণত হয়ে যাবে। এক টাইপের জিনিসে অঙ্কে পরিণত হয়ে গেলে আপনার অঙ্ক করা শেষ। কাহিনী ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? কাহিনী কি বুঝতে পারছেন? আচ্ছা, আরেকবার বুঝাই, দেখেন জিনিসটা আরেকবার আরেকটা অঙ্ক দিয়ে বুঝাই। আচ্ছা, এই অঙ্ক দিয়ে বুঝাই, দেখেন। আচ্ছা, মানে কোনটাকে চেঞ্জ করব সেটা আমি ধারণা করি আগে, যে কোনটা গুণিতক আকারে আছে। এটা আছে 6 জন স্ত্রীলোক, এখানে আছে 3 জন স্ত্রীলোক। এটা নিয়ে কাজ করা যেতে পারে, কারণ 8 আর 12 আছে, তো এটা তো গুণিতক বা ইয়া না, কারণ 6 এর অর্ধেক 3, এটা দেখেই বোঝা যাবে। এটা করলে আমার জন্য সুবিধা, মানে এটা করলে আমাদের সুবিধা হবে। আপনি ওটা দিয়ে করলে যে হবে না তা না, ওটা দিয়েও করলেও হবে। আপনি বলতে পারেন 6 জন স্ত্রীলোক সমান 8 জন পুরুষ, তাহলে 3 জন স্ত্রীলোক সমান কয়জন পুরুষ, এইভাবেও করতে পারি। অথবা 8 জন বালক সমান 6 জন স্ত্রীলোক, তাহলে 12 জন বালক সমান কতজন স্ত্রীলোক, এইভাবেও করতে পারি। দুটোই করা যেতে পারে। প্রথমে আমাদের টার্গেট নিতে হবে, এখানে যদি অথবা দেওয়া আছে আগে বুঝতে হবে 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে করে। অথবা মানে হচ্ছে এই দুইজনের মধ্যে যে কোনো একজন, মানে 6 জন স্ত্রীলোকও 12 দিনে করতে পারে, আবার 8 জন বালকও 12 দিনে করতে পারে। মানে এই 6 জন স্ত্রীলোক আর 8 জন বালকের মধ্যে কোনো তফাৎ নাই। মানে 6 জন স্ত্রীলোক মানেই হচ্ছে 8 জন বালক, কারণ অথবা দেওয়া আছে, মানে দুইটার মধ্যে যে কোনো এক জাতিকে আমি কাজে লাগাইতে পারবো। তার মানে 6 জন স্ত্রীলোক মানে হচ্ছে আমাদের 8 জন হচ্ছে বালক, 8 জন হচ্ছে বালক, এটা আমরা কাজে লাগাইতে পারবো। তো আমাদের এখন এইখানে আমি যদি স্ত্রীলোক গুলাকে বালকে কনভার্ট করতে চাই, তাহলে 3 জন স্ত্রীলোক মানে কতজন বালক, এইটা লাগবে। 6 এর অর্ধেক হচ্ছে 3, তার মানে 8 এর অর্ধেক আসলে 4 হবে, 4 জন বালক হবে। তার মানে 3 জন স্ত্রীলোক মানে আসলে 4 জন বালক। তার মানে এইখানে যে 3 জন স্ত্রীলোক আছে, তার জায়গায় আমি 4 জন বালককে নিয়ে কাজ করতে পারবো। এখন আমাদের কোশ্চেন কি? এখন আমাদের কোশ্চেনটা হইলো যে এটা আমাদের বালক হয়ে গেল, তাহলে 16 জন। এইদিকে তো 12 জন বালক আছে, আর এখানে 4 জন বালক মিলে 16 জন বালক। এইটা মানে কোশ্চেনটা আমার এখন দাঁড়াইলো যে 8 জন বালক যদি 12 দিনে করে, 8 জন বালক যদি একটা কাজ 12 দিনে করে, তাহলে এই 16 জন বালক ওই কাজটা কত দিনে করবে? তাহলে অ্যান্সার কি হবে? 8 গুণন 12 ভাগ হচ্ছে 16, তাই না?
8 জন বালক করে 12 দিনে, একজন করবে 8 গুণন 12, তাহলে 16 জন করবে, ভাগ হচ্ছে 16, তাহলে 8 8, 8 দ্বিগুণে হচ্ছে 16, উপরে যাচ্ছে 6, তার মানে অ্যান্সার হবে 6 দিনে। ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই, এখনো বুঝছি কিনা, বুঝতে পারছি কাহিনীটা, কাহিনী কি বুঝছি, কাহিনী কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে আরো একটা করি, সমস্যা নাই। ক্লিয়ার যদি নাও হন সমস্যা নাই, আরেকটা করি, তাই না? আরেকটা করি, যে কাহিনী তো সেম, কাহিনী তো সেম, 1000টা করলেও কি কাহিনী তো সেম, কে বাধা দিবে আমাদেরকে? দেখেন, 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 16 দিনে শেষ করতে পারলে 4 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কতদিনে করতে পারবে? চমৎকার কোশ্চেন, চমৎকার কোশ্চেন, চমৎকার। ঠিক আছে, এই কোশ্চেনটা আগে দেখেন, এই কোশ্চেনটা দেখলে পেজার লাগবে না। দেখেন, 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক আছে, বা মানে হচ্ছে ইকুয়াল, 4 জন পুরুষের যেই কথা 6 জন স্ত্রীলোকও সেই কথা, এইটা মানে ইকুয়াল, এই দুটো ইকুয়াল। 4 জন পুরুষও কাজটা 16 দিনে করতে পারে, 6 জন স্ত্রীলোকও কাজটা 16 দিনে করতে পারে। এখন বলছে 4 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কতদিনে করতে পারে। আপনি এখন 4 জন পুরুষকে হয় স্ত্রীলোক বানান, না হলে 6 জন স্ত্রীলোককে আপনি পুরুষ বানান, যে কোনো একটা বানাইতে পারবেন, কারণ দুইটাই আবার সেমই দেওয়া আছে। তাহলে বলেন তো, এখানে 6 জন স্ত্রীলোককে যদি আমি কাটা দিই, এদের বদলে এই 6 জন স্ত্রীলোককে আমি নিব না, না নেই, তাহলে 6 জন স্ত্রীলোক মানে কতজন পুরুষ? 4 জন পুরুষ। তাহলে 6 জন স্ত্রীলোকের জায়গায় আমি 4 জন পুরুষকে নিতে পারবো, 4 জন পুরুষকে নিতে পারবো। তাহলে আমাদের আসলে কতজন হইলো? এখানে আছে 4 জন পুরুষ, আর এখানে 6 জন স্ত্রীলোকের জন্য 4 জন পুরুষ নিচ্ছে, তাহলে মোট কয়জন পুরুষ হইলো? মোট পুরুষ হইলো আমাদের হচ্ছে 4 4 8 জন পুরুষ হইলো। উপরে দেওয়া আছে 4 জন পুরুষ একটা কাজ করে, 4 জন পুরুষ কাজ করে হচ্ছে 16 দিনে, আর এখানে কত? 4 4 8 জন পুরুষ কত দিনে করবে, এটা আপনাকে বের করতে হবে। এখানে কি ঘাপলা লাগার কিছু আছে? তাহলে 4 গুণন 16 ভাগ হচ্ছে 8, 4 কে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে 8 দিনে অ্যান্সার হবে, 8 দিনে। আমি বুঝি নাই, আমাকে জানান, মানে ঘাপলা লাগার কি আছে? সব ক্লিয়ার না? একেবারে ইজি না? এখানে কি ঘাপলা লাগার কিছু আছে? ক্লিয়ার হন নাই? আর শর্টকাট তো দেখাই দিছি, তাই না? শর্টকাটে তো করতে পারবেনি। 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করে, 16 জন পুরুষ ও 18 জন বালক কত দিনে করবে? প্রথমে বুঝতে হবে 4 জন পুরুষ মানেই হচ্ছে 18 জন বালক, এই দুটো একই কথা। 4 জন পুরুষও ওই কাজটা 36 দিনে করে, অথবা 18 জন বালকও ওই কাজটা 36 দিনে করে। আপনি দেখেন তো, এইখানে 18 জন, 16 জন পুরুষ ও 18 জন বালক, আমি যদি এই 18 জন বালক, যেহেতু উপরেও দেওয়া আছে, এই 18 জন বালক মানে তো 8 জন পুরুষ, এই 18 জন বালককে বাদ দেই, বাদ দিয়ে যদি 8 জন পুরুষকে নেই, তাহলেও আমাদের কাজ হয়ে যাবে। 8 জন পুরুষকে নিলে আমাদের, হ্যাঁ, তাহলেও আমাদের কাজ হয়ে যাবে। এখন দেখেন, আমরা 16 জন পুরুষ এবং 8 জন পুরুষ যদি যোগ করি, তাহলে আমাদের পুরুষ কত হবে? পুরুষ হবে 16 আর 8 যোগ করলে 24 জন পুরুষ। তাহলে আমাদের কোশ্চেন কি আসলে? কোশ্চেনটা বুঝায় যে 8 জন পুরুষ যদি একটা কাজ 36 দিনে করে, 8 জন পুরুষ একটা কাজ যদি 36 দিনে করে, তাহলে ওখানে 16 জন আর এখানে 18 জন বালকের জায়গায় 8 জন পুরুষ, তার মানে 16 আর 8 24 জন। তাহলে 24 জন পুরুষ কত দিনে করবে? তাহলে 8 গুণন 36 ভাগ হবে 24, তাহলে 8 কে 8, 3 8 24, 3 4 12, তার মানে অ্যান্সার হবে না কিন্তু 12 দিনে। 12 দিনে কিন্তু অ্যান্সার হবে না। কেন? কোশ্চেনটার মধ্যে একটা কাহিনী আছে, ওই কাজের দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে? ওই কাজটা করতে 12 দিন লাগবে, তাহলে ওর দ্বিগুণ কাজটা করতে তার দ্বিগুণ লাগবে, মানে 24 দিন লাগবে। ওই কাজটা করতে 12 দিন লাগবে, কিন্তু তার দ্বিগুণ কাজটা করতে কতদিন লাগবে? দ্বিগুণ কাজ করতে তার দ্বিগুণ লাগবে, 12 দ্বিগুণে 24 দিন লাগবে। ক্লিয়ার? বুঝেছি? নেক্সট আর টাইপ নাই, ঐকিক নিয়মে নেক্সট টাইপ নাই। নেক্সট দিন আছে কাজ সময় নল চৌবাচ্চা। নেক্সট টাইপ বলতে কাজ সময় নল চৌবাচ্চা, ওই যে একটা পাইপ খালি হয়, পূর্ণ হয়, অথবা কেউ কাজ করলো 8 দিনে একটা কাজ শেষ করতে পারে, আরেকজন 12 দিনে, তারপরে একজন রেখে চলে গেল, হ্যাঁ চলে গেল, বাকি কাজ একা কত দিনে করবে? এটা কাজ সময় নল চৌবাচ্চার অঙ্কে করাবো। তো এই টাইপটা ক্লিয়ার হইছি আমরা। আর এটা শর্টকাটে করলে কি বলছি,
এই শর্টের নিয়মটা তো মনে আছে না? মিনিমাম এমসিকিউ তো শর্ট নিয়ম তো পারবেন নাকি? শর্টকাট তো পারবেন। এই যে অঙ্কগুলো যে করাচ্ছি, ধরেন এই অঙ্কটা বা এই অঙ্কগুলা শর্টকাট তো মনে আছে মিনিমাম। ধরেন এটা ভুলে গেছেন, শর্টকাটটা কি বলছি? শর্টকাটটা কি বলছিলাম? যে 4 জন গুণন, ওই যে প্রথমে যেটা বা আছে সেই জায়গায় 4 গুণন 6 গুণন 16 দিয়ে দিব, 4 গুণন 6 গুণন 16 দিব। তারপরে প্রথমটার যদি পুরুষ নেই পরেরটা নেব স্ত্রীলোক, স্ত্রীলোক প্লাস প্রথমটার যদি স্ত্রীলোক নেই পরেরটা নিব হচ্ছে পুরুষ। এই যে প্রথমটার স্ত্রীলোক নিলে পরেরটা নিব পুরুষ। এটা গুণ করে দিয়ে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 4 গুণন 6 গুণন 16 ভাগ 4 6 24 প্লাস 24 মানে 48। তার মানে 4 গুণন 6 গুণন 16 নিচে হচ্ছে 48। তার মানে 16 কে 16 3 16 48, 3 কে 3 3 দুগুণে 6 4 দুগুণে 8। তার মানে এটার অ্যান্সার হবে 8। এরকম আর কি, শর্টকাট তো মনেই আছে তাই না? গ্রুপে এক্সাম দিতে পারছেন না কেন? ওয়েবসাইটে কি সমস্যা হচ্ছে? ওয়েবসাইটে যারা এক্সাম দিতে পারছেন না কালকে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন। আমি শুনবো যে ফোন দিছেন কিনা। এক্সামে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন। লগ ইন আপনারা যারা ভর্তি হয়েছেন অবশ্যই এক্সাম দিতে পারার কথা, এক্সাম না দিতে পারার কথা না। হ্যাঁ, এক্সাম তো সবাই দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। তো আমি আবার বলে দিচ্ছি আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল যে এরকম যে আমি যে এই পেইড ক্লাসগুলো নিচ্ছি সেটা যেহেতু পাটিগণিত পার্টটা শেষ হবে সামনে এবং বীজগণিত যখন থেকে শুরু করব, তো বীজগণিত থেকে আবার একটা নতুন মানে যারা ভর্তি হচ্ছে তাদেরকে আপনারা বীজগণিত থেকেও শুরু করতে পারে, মানে যারা আসলে নতুন আপনাদের ফ্রেন্ডরা যারা আছে তারা বীজগণিত থেকেও শুরু করতে পারে। আমি ইভেন অ্যানাউন্সমেন্টও দিয়ে দিব, বীজগণিত থেকেও শুরু করতে পারে। কারণ বীজগণিত জ্যামিতি হয়ে গেলে আবার পাটিগণিতটা রিভিউ হবে, শুধু পাটিগণিত রিভিউ হবে না, আবার পাটিগণিত বীজগণিত জ্যামিতি আবার হবে, মেন্টাল অ্যাবিলিটি হবে, মানে এটা রিভিউ হবে। কারণ একই গ্রুপের মধ্যে আমি 2বার ক্লাস নেব, মিনিমাম 2বার, যাতে করে আপনারাও আসলে এটা রিভিশন দিতে পারেন আর কি। ঠিক আছে, ওকে, এটাই আর কি বিষয়। এই ছিল বিষয়টা। সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের চাকরি প্রস্তুতির খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। আপনারা জানেন বেশিরভাগ চাকরির পরীক্ষাতেই একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি পার্ট থেকে আপনাদের চাকরি পরীক্ষায় যেই যেই টাইপের ম্যাথ আসে সেগুলো আমরা এক এক করে শিখব। তো আজকের ক্লাসটা মূলত আমার প্রাইভেট ব্যাচের ক্লাস। সেই প্রাইভেট ব্যাচের ক্লাসটা আমি পাবলিকলি নিচ্ছি। তো আবার অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার নেক্সট কোর্সগুলো কখন শুরু হবে। তো সেটাও আমি প্রথমেই বলে রাখি, আমার যেই এই কোর্সটা চলছে এই কোর্সের পরের পরের আবার নতুন করে যে কোর্সটা শুরু হবে সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে। আর 16ই ফেব্রুয়ারি থেকে এবং আমাদের ক্লাসগুলো রাতে হয়, রাত 9টার দিকে ক্লাসগুলো হয়। একবারে শুরু থেকে মানে পাটিগণিত থেকে, পাটিগণিতের শতকরা দিয়ে আমাদের কোর্সটা শুরু হবে, সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে। এবং কোর্সের ফি হচ্ছে 1000 টাকা। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে 01320820854 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। আর বিগত যে কোর্সটা আছে, যেগুলো কোর্স হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, মানে এই যে রিসেন্ট যেগুলো কোর্স হচ্ছে সেগুলোর কিন্তু যেই গ্রুপে আপনি ভর্তি হবেন সেই গ্রুপে ওই আগের ক্লাসগুলো অলরেডি আছে। মানে ইভেন এই যে লাইভ ক্লাসও কিছু করতে পারবেন, মানে 16ই ফেব্রুয়ারির আগেও কিছু ক্লাস করে ফেলতে পারবেন। আর 16ই ফেব্রুয়ারি থেকে তো নতুন করে আবার শুরু হবে। তো আগের ক্লাসগুলো দেখে নিয়েও আপনি প্রস্তুতি নিয়ে নিতে পারেন। মানে এমন না যে জাস্ট আপনি লাইভ ক্লাসেই প্রস্তুতি নিতে পারবেন, ওই গ্রুপের মধ্যে ঢুকে আগের ক্লাসগুলো করেও আপনি প্রস্তুতি নিতে পারেন। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিব। আপনারা এর মধ্যে যারা যারা জয়েন করেছেন তাদের মধ্যে কারা কারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, যারা প্রাইভেট আমার ব্যাচের স্টুডেন্টরা আছেন তারা একটু কমেন্ট করেন যে আপনি যে প্রাইভেট ব্যাচের। আর কারা প্রাইভেট ব্যাচের না তাদেরকেও আমি একটু দেখতে যাচ্ছি যে এখানে প্রাইভেট ব্যাচের কারা কারা আছেন। ঠিক আছে, আপনাদের মধ্যে প্রাইভেট ব্যাচের কারা কারা আছেন। আর সবকিছু ক্লিয়ার থাকলে ক্লিয়ার কথাটা লিখে দেন, আমি শুরু করে দেই, একটু দেখে নিই।
ওকে 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 ঠিক আছে। তো ঠিক আছে, আমরা খুবই ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস। এই ত্রিকোণমিতির উপরে আপনাদের বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। তো আসেন আমরা শুরু করি, খুবই সহজে আমি আপনাদেরকে শেখাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে, অনেকেই আছেন প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচ প্রাইভেট ব্যাচ।